আমি আপনাকে ভালোবাসি মন্ত্রী মশাই, ভালোবাসি আপনাকে। এই শুভ্রা ভালোবাসে আপনাকে, বড্ড বেশি ভালোবাসে। তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকায় মন্ত্রী আরহাম শিকদার। দৃষ্টিতে আবদ্ধ হয় একজন শাড়ি পরিহিতা রমণী। তার থেকে কয়েক হাত দূরে অবস্থান রমণীটির। মুখে মাস্ক থাকার দরুন স্পষ্ট ফুটে উঠেছে তার ডাগর ডাগর আখি জোড়া। মুখের সামনে লেপ্টে আছে কয়েকটা অবাধ্য চুল। পরনে কালো শাড়ি, খোপা করে রাখা চুলে বেলি ফুলের গাজরা, হাত ভর্তি কালো চুড়ি। বিরোধী দলকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরহাম শিকদার। শুধু আরহাম শিকদার নয়, এখন তার নামের সাথে জুড়েছে মন্ত্রী শব্দটি। উজ্জ্বল শুভ্র 6 ফুট 2 উচ্চতার এই সুঠামদেহী যুবকের জন্য কত নারী পাগল সে কি জানে? বর্তমান তরুণ তরুণীদের গর্ব সে। হবে নাই বা কেন? মাত্র 31 বছর বয়সে সে একজন মন্ত্রী। কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল জানার পর হই হুল্লোড়ে মেতে উঠেছিল তার দল। বিরক্ত সে এসবে। মাথার পেছনে ঝুঁটি করে রাখা চুলগুলো আলতো হাতে স্পর্শ করে দাঁড়িয়ে পড়ে সে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। ঠিক তখনই কর্ণগোচর হয় নারী কণ্ঠটি। উপস্থিত সকলেই হতবাক। মন্ত্রী আরহাম শিকদার মেয়েদের স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই কারো। তাই বলে এই রকম জনসম্মুখে এমন কিছু কেউ বলবে তা কল্পনারও বাহিরে। যার সামনেই সকলের হাত পা কাঁপে, তার সামনেই কিভাবে এই রকম বাক্য উচ্চারণ করতে পারলো? সকলেই একবার মন্ত্রী আরহাম শিকদারের দিকে তাকাচ্ছে, তো আরেকবার রমণীটির দিকে। মন্ত্রী আরহাম শিকদারের শান্ত দৃষ্টি যে কোনো ভয়ঙ্কর কিছুর আগাম সংকেত, তা ভালো করেই বুঝতে পারছে সকলে। এই মেয়ে, কি বললে এখনই তুমি? ভালোবাসে মন্ত্রী মশাই, এই শুভ্রা আপনাকে ভালোবাসে। নিজের দিকে ইশারা করে বলল শুভ্রা। তাকিয়ে আছে সে তার সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার চোখের দিকে। অবাক সে, যার দিকে চোখ তুলেই তাকাতেও মানুষের হাঁটু কাঁপে, তার দিকে এই মেয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। নিজে মনেই শুভ্রাকে অসভ্য মেয়ে হিসেবে ভেবে নেয় সে। উপস্থিত সকলের নজর তার দিকে। শুভ্রার পেছনে দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বান্ধবী অদিতি। অদিতি বারবার খোঁচাচ্ছে শুভ্রাকে, চুপ করতে বলছে তাকে। অদিতির হাত পা কাঁপছে, কখন যে কি হয় তাদের সাথে। তার সামনে যে স্বয়ং মন্ত্রী আরহাম শিকদার দাঁড়িয়ে আছে। শুভ্রা আর পারল না বান্ধবীর খোঁচা সহ্য করতে। একটু চিৎকার করেই সে বলে ওঠে, কি সমস্যা তোর অদিতি? দেখছিস মন্ত্রী মশাইকে মনের কথা জানাচ্ছি, তাহলে কেন বারবার খোঁচাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কানের নিচে মারবো একটা। যে নিজের প্রেমিকের 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, আহাম্মক কোথাকার, একদম জ্বালাবি না। কাশি উঠে যায় অদিতির। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। কোন আক্কেলে এই নির্লজ্জ মেয়েকে ও থামাতে গিয়েছিল? শুভ্রা যে নির্লজ্জ তার তো জানা ছিল। আরহাম অদ্ভুত দৃষ্টিতেই তাকিয়ে আছে শুভ্রার দিকে। কি মন্ত্রী মশাই, ওভাবে কি দেখছেন? নির্লজ্জ ছেলেদের মতো একটা মেয়ের দিকে তাকিয়ে আছেন কেন? ওই, আপনি না মন্ত্রী? জনগণের সামনে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছেন, লজ্জা করে না আপনার? যদিও তাকাতেই পারেন, আমি তো আপনারই। তবে অন্য কোনো মেয়ের দিকে এভাবে যেন তাকাতে না দেখি, তাহলে চোখ তুলে ফেলবো আপনার, সাথে যার দিকে তাকাবেন তারও। মনে থাকে যেন আমার কথা। আমার দেরি হয়ে যাচ্ছে, দাদুনের ঔষধের সময় হয়ে গেছে, ওনাকে খাওয়াতে হবে। তাই এখন আসছি, রাতে ফোন করব আপনাকে, তখন না হয় আপনিও বলে দিয়েন ভালোবাসি শুভ্রা। ফোনে বলতে না চাইলে কালকে আপনার সমাবেশের বাইরে থাকবো আমি, তখন বলে দিয়েন সামনাসামনি। এখন আসি। এই যে ফাহিম ভাইয়া, তোমার মন্ত্রীকে নিয়ে বাসায় যাও, ওনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। এক নাগারে কথাগুলো বলে অদিতির হাত ধরে হাঁটা শুরু করে শুভ্রা। পেছনে যে কতগুলো মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, তা নিয়ে ভাবান্তর হলো না তার। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আরহামের। মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ভাবতে পারছে না সে, একটা মেয়ে তাকে এভাবে বলল। আরহামের পেছনে দাঁড়িয়েছিল তার ডান হাত ফাহিম। সে এতক্ষণ শুভ্রাকে পর্যবেক্ষণ করছিল। আল্লাহ, এই মেয়ে পাগল হয়ে গেছে। এখন ভাইয়ের হাত থেকে কেউ কে বাঁচাবে? শুভ্রা রে, তুই কে? কত করে তোকে বোঝালাম ভাইয়ের আশা করিস না, কিন্তু তুই কি করলি? সরাসরি ভালোবাসি বললি। এখন তোকে ভাইয়ের হাত থেকে কে বাঁচাবে বোন? আরো যদি ভাই জানতে পারে তুই আমার চাচাতো বোন, তাহলে আমাকে না আবার উল্টো ঝুলিয়ে রাখে। তোকে বলেছিলাম ভাইয়ের সম্পর্কে সব, তবুও তুই পাকনামি করলি তো। এখন বুঝবি ভাই কি জিনিস।
ভাগ্যিস কিছুক্ষণ আগে সাংবাদিকদের বিদায় করা হয়েছিল, না হলে এখনই খবরের কাগজের সেরা খবর হতো মন্ত্রী আরমান শিকদার। ফাহিমের ভাবনার মাঝে আরহামের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। হকচকিয়ে যায় ফাহিম, মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। মেয়েটার পুরো পরিচিতি চাই আমার। আজকে সন্ধ্যার মধ্যে মেয়েটাকে চেনা চেনা লাগলো। স্বপ্ন ঢোক গিলল ফাহিম। সে কিভাবে বলবে মেয়েটাও আর অন্য কেউ নয়, তার একমাত্র নির্লজ্জ চাচাতো বোন। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর প্রকাশ করলো না। অতপর আরহামের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে। আরহাম আর কিচ্ছু না বলে গাড়িতে উঠলো, সাথে ফাহিমও ওঠে। গাড়ি চলতে শুরু করলো শিকদার ভিলার দিকে। পেছনে আরো কয়েকটা গাড়ি, সেখানে রয়েছে তাদের দেহরক্ষীরা। উপস্থিত জনগণ শুধু দেখিয়ে গেল আরহাম আর শুভ্রার কাহিনী। কানাঘোষা চলছে সকলের মাঝে। দাদুন দাদুন দাদুন, আমি বলতে পেরেছি ওনাকে, তোমার নাতি বলতে পেরেছি দাদুন। খানবাড়ির সকলেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। এই মেয়ে যে নির্লজ্জ, তা তো তারা জানে, তাই বলে এভাবে সকলের সামনে। শুভ্রার দিদুন আনোয়ারা খান একবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছে, তো একবার শুভ্রার দিকে। শুভ্রা, থাম। তোর কি লজ্জা শরম কিছুই নেই? দেখছিস এখানে তোর চাচা, বড় বাবা সকলেই আছে, তবুও। তাতে কি হয়েছে? শুভ্রার জবাবে বিরক্ত হলেন আনোয়ারা খান। এই মেয়েকে কোনো কিছুই বলে লাভ নেই, একদম বাবার মতো হয়েছে, নির্লজ্জ। ছেলেটার কথা মনে পড়তে চোখ জোড়া ভিজে ওঠে আনোয়ারা খানের। শুভ্রা দেখলো, জড়িয়ে ধরলো সে তার দিদুনকে। কি হয়েছে দিদুন? তুই তোর বাবার মতো হয়েছিস শুভ্রা। তোর মধ্যে আমি আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাই। বলতে বলতে কেঁদে ফেললেন আনোয়ারা খান। উপস্থিত সকলে এতক্ষণ হাসি মজা করলেও কেমন যেন নীরব হয়ে গেল। শুভ্রা নিজেও কিছুক্ষণের জন্য থমকে গেল। অতঃপর নিজেকে স্বাভাবিক করে মুখে সেই মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো, সকলে এমন চুপচাপ হয়ে গেল কেন? পুরো ভালো লাগে না। কোথায় তোমাদের বাড়ির মেয়ে আজকে তার মনের মানুষকে তার মনের কথা জানিয়ে এসেছে জেনে খুশি হবে, তা না করে মুখ এমন বাংলার পাঁচ করে রেখেছো। এটা কিন্তু ঠিক না। লজ্জায় কেউ আর সেখানে থাকলো না, উঠে চলে গেল নিজ নিজ ঘরে। শুধু বসে রইলেন শুভ্রার দাদুন ইশতিয়াক খান। সারাদিনের সকল ঘটনা বলতে শুরু করলো শুভ্রা তার দাদুনকে। তিনিও মনোযোগ দিয়ে শুনতে লাগলো নাতনির কথা। পরিবারে আর কোনো মেয়ে না থাকার দরুন সকলের চোখের মনেই সে। বাবা, আমার মনে হচ্ছে এই মেয়েটা খোকার জন্য ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে বৌমা, শুধু তোমার ছেলে পছন্দ করলেই হয়। আরে অবশ্যই পছন্দ হবে, কি সুন্দর দেখতে মেয়েটা। এবার না করলে বেঁধে বিয়ে করাবো। খোকা তো বলেছে নির্বাচনে জিতলে বিয়ে করবে, কথা দিয়েছিল আপনাকে। তাছাড়া বাবা, আপনার নাতি এক কথার মানুষ। সবেমাত্র বাড়িতে পা রেখেছে আরহাম। নিজের মা আর দাদার কথা কর্ণগোচর হতেই দরজাতেই দাঁড়িয়ে পড়লো সে। পেছনে ছিল ফাহিম। নীলিমা শিকদার আর আজমল শিকদারের কথা শুনে ফাহিমের যেন নাচতে ইচ্ছে করছে। আরহামের জন্যই তো তার বিয়ে করা হচ্ছে না। আরে খোকা, চলে এসেছিস? ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয়, দেখ তো কোন মেয়েকে পছন্দ হয়। মা, কতবার বলেছি তোমাকে খোকা বলে ডাকবে না আমায়। তোমার ছেলের বয়স 31 মা। তার থেকেও বড় কথা, তোমার ছেলে মন্ত্রী। আসছে মন্দিরে, তোকে খোকা বলেই ডেকেছি, ডাকবো। তুই তো এখন আমার কাছে সেই ছোট্ট আরাম খোকায় আছিস। মায়ের কাছে সন্তান কখনো বড় হয়? তাই নাকি? তাহলে তোমার এই ছোট খোকাকে এখনই কেন বিয়ে করাতে চাচ্ছ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে আরহাম। বোকা বনে যায় নীলিমা শিকদার। বুঝতে পারেন বরাবরের মতো আজকেও তাকে কথার জালে ফাঁসাচ্ছে তার ছেলে। কিন্তু আজকে তিনি হার মানবে না পণ করেছেন। যেভাবেই হোক ছেলেকে তিনি বিয়ে করাবেন। বয়স তো কম হয়নি ছেলেটার। খোকা, তুই আজকে যাই করিস না কেন, আমাকে তোর কথার জালে ফাঁসাতে পারবি না। তোকে বিয়ে করতেই হবে, মানে করতেই হবে। তোর থেকে তোর ছোট ছোট কাজিনরা বিয়ে করেছে, অনেকের তো বাচ্চাও আছে। আর তুই কি না এখনো বিয়েই করিসনি? জীবনে তো কোনোদিন প্রেম করেছিস বলে মনে হয় না। যদি তোর কোনো পছন্দ থাকে বলে দে, না হলে আমরা যাকে পছন্দ করব তাকেই বিয়ে করতে হবে তোর। আমার পছন্দের মেয়ে আছে মা। ড্রয়িং রুমে মনে হলো ছোটখাটো একটা বিস্ফোরণ হলো। ড্রয়িং রুমের উপস্থিত সকলে অবিশ্বাস্য নয়নে তাকালো আরহামের দিকে। তারা বিশ্বাস করতে পারছে না আরহামের কথা। আরহামের জয়লাভের আনন্দে তার নিকট আত্মীয় সকলে এসেছে শিকদার বাড়িতে। তারা ছাড়া নীলিমা শিকদার তাদেরকে জানিয়েছেন আরহামের জন্য মেয়ে দেখবে, সকলে যেন উপস্থিত থাকে।
নাম কি তার? আরাম? তার সম্পর্কে সবকিছু বলো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার বাড়িতে। বাবার দিকে তাকালো আরহাম একবার, তারপর সকলকে ভালোভাবে দেখে নিল। নাম জানি না তার বাবা, কোথায় থাকে, কি করে, দেখতে কেমন, কিছু জানি না। শুধু তার মায়াবী চোখ দুটো দেখেছি। হরিণীর ন্যায় ডাগর ডাগর চোখ তার, সেই চোখের চাহনি ভয়ঙ্কর। অদ্ভুত সুন্দর চোখ জোড়া, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বলে দিলাম তার সম্পর্কে। এখন যাও তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। যাচ্ছি আমি নিজের রুমে। আশা করছি আমাকে কেউ বিরক্ত করবে না। বলেই গটগট পায়ে নিজের ঘরের দিকে চলে গেল আরহাম। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তার দিকে। যে ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকায়নি, তাকিয়েছে কিনা সন্দেহ, সেই ছেলে এভাবে একটা মেয়ের বর্ণনাও দিচ্ছে। মিস্টার আসাদ শিকদার ভাবছেন তার ছেলের দেওয়া বর্ণনা সম্পর্কে। এভাবে বুঝি মেয়ে খোঁজা যায়? ফাহিমের মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। সে ভাবছে সে কি ভুল শুনলো? মন্ত্রী আরহাম শিকদার কাউকে পছন্দ করেছে, এটা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের থেকে কম কিছু না তার কাছে। বোনের কথা মাথায় আসতে খারাপ লাগা শুরু হলো তার। শুভ্রা যে তার নেতা মশাইকে খুব করে চায়, ভালোবাসে নেতা মশাইকে। নিজের কোনো বোন না থাকায় সে শুভ্রাকে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সেই বোন কষ্ট পাবে ভেবে বুকের মধ্যে হালকা চিনচিন ব্যথা অনুভব করছে সে। এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করা আজমল শিকদার বলে ওঠেন, মেয়েটাকে খোঁজ নাও আসাদ। তোমার ছেলে কোনো মেয়েকে পছন্দ করেছে, নিশ্চয় মেয়েটার ভিতর এমন কিছু দেখেছে যা ওর ভালো লেগেছে। না হলে তোমার যে ছেলে 31 বছর এসেও বিয়ে করতে নারাজ, এটা তোমার ছেলে তো নাকি হাসপাতালে বদলিয়ে এনেছো? বিয়ে পাগলা বাপের বিয়ে নারাজ ছেলে। আসাদ শিকদার তাকান তার বাবার দিকে, তো আরেকবার নীলিমা শিকদারের দিকে। নীলিমা শিকদার তার ননদ আরিফা তালুকদারকে নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। পেছনে তার নিজের বোন আর ভাবিও গেল। এখানে থাকলে নির্ঘাত লজ্জায় পড়তে হবে। নানু, মামাইকে বিয়ে পাগলা কেন বললে? জিজ্ঞেস করলো রাইমা। সকলে আগ্রহ নিয়ে তাকালো আজমল শিকদারের দিকে। আসাদ শিকদার বারবার বারণ করছে আজমল শিকদারকে, কিন্তু না, শুনলো না ওনার কথা। তোমার মামায়ের যখন 23 বছর, তখন আমাকে এসে বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। আমি প্রথমে বারণ করি, কারণ ওর তখন প্রাপ্তবয়স্ক হয়নি। কিন্তু শুনলে তো আমার কথা, ধন্যায় বসে যায় তোমার মামাই। না খেয়ে দিয়ে পাগলামি শুরু করে। মেয়েটা কে ছিল জানো? তোমাদের মামিমা। অবশেষে উপায় না পেয়ে দিয়ে দিলাম বিয়ে। উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে ওঠে। আসাদ শিকদার না পারছেন মাটির ফাঁক করে ঢুকতে, ছোট বাচ্চাদের সামনে দিল তো তার মান সম্মানের খিচুড়ি বানিয়ে। ফাহিম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আর চুপচাপ থাকতে পারলো না, হেসে উঠল সে। আরে ফাহিম, আসো, এখানে আসো মা। না দাদু, এখানে ঠিক আছি, বস কিছুক্ষণের মধ্যেই ডাকবে। ফাহিমের কথা শেষ হতে না হতে আরহামের ডাক পড়ল। তড়িঘড়ি করে আরহামের রুমের দিকে যেতে লাগলো ফাহিম। দেখে মনে হচ্ছে কিছু একটা তাড়া করছে তাকে। তার কাণ্ড দেখে সকলে আরেক দফা হেসে ওঠে। এই আরহামকে বাড়ির সকলে জমের মতো ভয় পায়। সকলের মাথায় এখন একটাই চিন্তা, মন্ত্রী আরহাম শিকদার কোনো মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা কেমন হবে? শাওয়ার নিয়ে বের হলো আরহাম। কিছুক্ষণ আগেই ফাহিমকে বাসায় পাঠিয়েছে সে। ব্যালকনিতে থাকা ইজি চেয়ারে বসে আরহাম। তার মস্তিষ্কে বারবার হানা দিচ্ছে সকালের ঘটনা যেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। মেয়েটাকে তার চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল এর আগেও দেখেছে সে মেয়েটাকে। তার ভাবনার ছেদ ঘটে মায়ের কথায়। খোকা, হেয়ালি না করে মেয়েটার সকল তথ্য দে। কোন মেয়ে? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আরহাম। অবাক হয়ে যান নীলিমা শিকদার। তার ছেলের আবার কোন দিক থেকে ভুলে যাওয়ার রোগ হলো? তোকে বললাম না হেয়ালি করবি না, যা, তোকে কিছু করতে হবে না, শুধু আমার বৌমার একটা ছবি আর নাম্বার দে। কুচকানো ভ্রুজোড়া যেন কুচকে যায় আরো আরহামের। ভালোভাবে তাকায় সে মায়ের দিকে। না, দেখে তো মনে হচ্ছে না তার মা তার সাথে মজা করছে। আমি কবে বিয়ে করলাম মা? তুমি আমার বউ কোথায় পেলে? ছেলের কথায় আবারও যেন অগ্নিমূর্তি ধারণ করলেন নীলিমা শিকদার। হালকা চেঁচিয়ে উঠলেন তিনি। খোকা, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? ড্রয়িং রুমে যে বলে এলি কাকে নাকি পছন্দ করিস তুই, আর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো? কুচকানো ভ্রুজোড়া আপনা আপনি সমান হয়ে গেল আরহামের। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে মনে পড়ে গেল ড্রয়িং রুমে বলা কথাগুলো।
নিজে নিজেই চমকে ওঠে আরহাম। তখন যা বলেছিল এক প্রকার আনমনেই বলেছিল সে। কার বর্ণনা দিয়েছিল সে সকলের সামনে? চোখের সামনেই ভেসে উঠল সকালের মেয়েটার চোখ জোড়া। হ্যাঁ, সেই চোখের বর্ণনাই দিয়েছিল, কিন্তু কেন? নিজেই নিজেকে প্রশ্ন করলো আরহাম। সকাল 11:23। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে বেঞ্চে বিধ্বস্ত অবস্থায় বসে আছে আরহাম। দৃষ্টি তার অপারেশন থিয়েটারের দিকে। পরনে শুভ্র পাঞ্জাবি লাল বর্ণ ধারণ করেছে, সারা শরীরে রক্তে ভিজে আছে। দেখেই মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করেছে সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কানে একটা নারী কণ্ঠ বারবার প্রতিধ্বনি হচ্ছে। না, আর সহ্য করতে পারছে না আরহাম। দুহাত দিয়ে মাথা চেপে ধরে। নির্বাচনের পর শপথ গ্রহণের পালা এসেছে। কালকেই সকল ব্যবস্থা করে রাখা হয়েছিল। আজকে সকাল 11টায় শপথ গ্রহণ করানো হবে। সবকিছু পর্যবেক্ষণ করছিল পুলিশ এবং বিভিন্ন আইনসভার মানুষ। যত পারছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মিডিয়ার মানুষ এবং বিভিন্ন উচ্চপদস্থ মানুষের বিচরণ চলছে। তখনই সেখানে উপস্থিত হয় আরহাম। শুভ্র পাঞ্জাবি পায়জামা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো সানগ্লাস, ঘাড় সমান লম্বা চুলগুলো আলগোছে পেছনে ঝুটি করা। দেখেই মনে হচ্ছে কোনো মাফিয়া। উপস্থিত জনগণের মধ্যে হৈ হৈ পড়ে যায়। মন্ত্রীর এরকম সাজ কত মেয়ের হার্ট ব্রেক করেছে সে যদি জানতো। গার্ডরা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। রাগে ফোঁসফোঁস করছে শুভ্র রঙের একটা শাড়ি জড়ানো তার গায়ে, ঠিক যেন শুভ্র পরী। তার সাথে থাকা কয়েকটা মেয়ে মন্ত্রীমশাইয়ের সৌন্দর্যের প্রশংসা করছে। সহ্য হচ্ছে না তার। তারা কেন করবে? মন্ত্রীমশাই তো শুধু তার। আরহামের থেকে কিছুটা দূরত্বে সে। আর ধৈর্য ধরতে না পেরে কল দিল আরহামের নাম্বারে। সবেমাত্র সামনের দিকে এগোতে ধরেছিল আরহাম, ফোন বাজতেই থেমে যায় সে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা যায়। হয়তো বুঝতে পেরেছে কে কল দিয়েছে। পকেট থেকে ফোন বের করার সাথে সাথে তার মুখের হাসি আরেকটু প্রসারিত হলো। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম, শুভ্র বুড়ি। দীর্ঘ সময় পর কালকে রাতে একবার এই নম্বর থেকেই কল এসেছিল। তখন রমণীটি হয়তো জানতো না তার মন্ত্রীমশাই তার সম্পর্কে সকল তথ্য বের করেছে। এখনো হয়তো জানে না। এখন সে খোলা বইয়ের মতো মন্ত্রীমশাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মন্ত্রীমশাই। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? দাঁত কিরমির করছে শুভ্রা। কালকে রাতেও তো এই লোক তার কথা শুনেছিল, তাহলে আজকে কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারছে না? এদিকে মুখ টিপে হাসছে আরহাম। সে বুঝতে পারছে অপর পাশের মানুষটি রেগে গেছে। আরহামের মুখে হাসি দেখে সকলেই অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে। আপনি কে বলছেন? আর আমার ব্যক্তিগত নাম্বার কোথায় পেলেন? আপনি এমন কোন ব্যক্তি যাকে আমার মনে রাখার কথা? রাগে চরম পর্যায়ে পৌঁছে যায় শুভ্রা। আপনার বাচ্চার মা আমি। ডান দিকে তাকান। অবাক হয় আরহাম। সে ভাবতেও পারেনি এমন কোনো জবাব দিবে মেয়েটি। আরো একবার অসভ্য নির্লজ্জ মেয়ে বলে অখ্যায়িত করে শুভ্রাকে। আরহামের ডান দিকে অবস্থান শুভ্রার। আরহাম তাকায় সেদিকে, দেখতে পায় শুভ্র রাঙানো মেয়েটিকে। শুভ্রা এগিয়ে আসছিল আরহামের দিকে। গার্ডরা বাধা দিতে চাইলে আরহাম নিষেধ করে তাদের। তাছাড়া অনেকেই চিনতে পেরেছে শুভ্রাকে। এই তো কালকেরই সেই নির্লজ্জ মেয়েটা। আরহামের প্রায় কাছেই চলে এসেছে শুভ্রা। তখনই দেখতে পায় কেউ একজন আরহামের দিকে বন্দুক তাক করেছে দূর থেকে। চমকে যায় শুভ্রা। হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে। আরহাম ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। মন্ত্রীমশাই। জোরে চেল্লিয়ে ওঠে শুভ্রা। কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি চলার শব্দ পাওয়া যায়। হতভম্ব হয়ে যায় সকলেই। আরহাম তাকায় তার বুকের উপর পড়ে যাওয়া রমণীটির দিকে। বুকে তরল জাতীয় কিছু অনুভব করে সে। মাথা যেন কিছুক্ষণের জন্য শূন্য হয়ে গেছে। যতক্ষণে বুঝতে পারে ঘটনা, ততক্ষণে পড়ে যেতে নেয় শুভ্রা। নিজ বাহুডোরে আগলে নেয় তাকে আরহাম। তাকায় একবার দূরে অবস্থানরত মানুষটির দিকে, যে কিনা গুলি চালিয়েছে। পুলিশ কিছু করার আগেই লোকটি পালিয়ে যায় সেখান থেকে। আরহামের মস্তিষ্ক সচল হতেই দ্রুত শুভ্রাকে নিয়ে গাড়িতে উঠেছে। ফাহিম ছিল স্টেজে কোনো একটা কাজে। সময় হলো না তাকে সাথে নেওয়ার। খুব দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় আরহাম। এতক্ষণের ঘটনাগুলো যেন সকলের মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে। সকলে এটা ঠিকই বুঝতে পেরেছে গুলি করা হয়েছিল আরহামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ল, হৈ হৈ উঠে গেল। এই মেয়ে
চোখ খোলো শুভ্রপরি, এই শুভ্রপরি, চোখ খোলো বলছি। অবাক হয় ড্রাইভার। আরহামকে এর আগে কখনোই এত বিচলিত হতে দেখেনি সে। আরহামের এতক্ষণে মনে পড়ে শুভ্রা মাস্ক পরে আছে। এক টানে খুলে ফেলে সে মাস্ক। চোখের সামনে দৃশ্যমান হয় আদুরে এক মুখশ্রী। ভয়ঙ্কর সুন্দর সেই চোখ জোড়া, বন্ধ গোলাপের ন্যায় ঠোঁট জোড়া কেমন প্রাণহীন দেখা যাচ্ছে। হাসপাতালে পৌঁছে শুভ্রাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে সে। সকলেই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাতে আরহামের কোনো ভাবান্তর হচ্ছে না। হাসপাতালে উপস্থিত হয় ফাহিম। পাগল পাগল অবস্থা তার। নিজের একমাত্র আদরের বোন অপারেশন থিয়েটারে মানতে পারছে না সে। তাকে কেন তার বোনের জায়গায় আঘাত করা হলো না? তার ছোট্ট নিষ্পাপ বোন যে কষ্ট পাচ্ছে। আরহাম কারো উপস্থিতি টের পেয়ে তাকায় সামনের দিকে। দেখতে পায় বোনের জন্য ফাহিমের আতঙ্কিত চেহারা। দেখতে পায় ফাহিমের চোখে বোনকে সুরক্ষা না দিতে পারার অপরাধ বোধ। বাসায় জানিয়েছিস ফাহিম? না। এখনই জানানোর দরকার নেই। আচ্ছা। আরহাম বুঝতে পারছে ফাহিমের ভেতরে অবস্থা। দৃষ্টি ঘুরতেই আবার তাকায় অপারেশন থিয়েটারের দিকে, যেখানে এক শুভ্রপরী চিকিৎসা চলছে। তখনই ডাক্তার বেরিয়ে আসে ওটি থেকে। উঠে দাঁড়ায় আরহাম। শি ইজ আউট অফ ডেঞ্জার স্যার। যেহেতু বুলেট দুটো বুকের অনেকটা উপর দিকে লেগেছে, তাই বেশি সমস্যা হয়নি। কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। বলেই ডাক্তার চলে যায় নিজ বরাদ্দকৃত কেবিনে। আরহাম যেন এতক্ষণ এটা শোনার জন্যই অপেক্ষাতে ছিল। খোঁজ নে ফাহিম, কে বা কারা এমন পার্ট। আরহামের এমন শান্ত কণ্ঠ শুনে চমকে উঠে ফাহিম। সাজিদকে কেন গোডাউনে নিয়ে যেতে বলছে? ভাই, শুভ্রার জ্ঞান ফেরা অবধি থাকি। আপনি বাসায় যান ভাই। বাহিরের মিডিয়া লোকজন হুমড়ি খেয়ে পড়েছে। গার্ডরা অনেক কষ্টে তাদের আটকে রেখেছে। আপনি চলুন, আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এখানে থাকা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আরহাম মনোযোগ দিয়ে শোনে ফাহিমের কথা। এই ছেলেটাকে সে দু চোখে বন্ধ করেই বিশ্বাস করতে পারে। আরহাম তাকায় একবার শুভ্রার দিকে, যাকে কেবিনে নিয়ে দেওয়া হয়েছে। এতটুকু সময়ের মধ্যে মেয়েটার সাথে কি হয়ে গেল ভাবতে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে আরহাম। অতঃপর ফাহিমের সাথে হাঁটা ধরে। ফাহিম আরহামকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসে। পুরো হাসপাতাল গার্ড দিয়ে ঘিরে রাখা। শাওয়ার নিচে দাঁড়িয়ে আছে আরহাম। তার শরীরে লেগে থাকা সব রক্ত ধুয়ে যাচ্ছে। চেয়ে আছে সে রক্তের দিকে। কিছু সময়ের ব্যবধানে কত বড় ঘটনা ঘটে গেল। সকালের কথা ভাবতেই দমে যাওয়া রাগ আবারও বেড়ে যায়। সে কিভাবে এতটা অসতর্কতা হতে পারলো? নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার। সামনে থাকা আয়নায় সজোরে ঘুষি মারে আরহাম। মুহূর্তের মধ্যেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আয়নাটা। তার সাথে তার হাত থেকে বইতে শুরু করলো রক্তের ধারা। না, সে নিজের রক্ত দেখে মোটেও বিচলিত হচ্ছে না, বরং তার শরীরে লেগে থাকা শুভ্রার রক্ত তাকে বিচলিত করছে। ভুলতে পারছে না সে শুভ্রার রক্তাক্ত দেহটি। কিভাবে তার চোখের সামনেই চঞ্চল হরিণীর ন্যায় চোখ জোড়া শীতল হয়ে গেল। আরহামের জন্যই তো আজকে মেয়েটার এত বড় ক্ষতি হলো। নিজেকে নিজের কাছেই অপরাধী মনে হচ্ছে তার। আজ তো শুভ্রার জায়গায় তার হাসপাতালে থাকার কথা ছিল। সময় মতো মেয়েটা না আসলে হয়তো সে নিজেই আজ রক্তাক্ত হতো। আরহাম পারছে না আর ওসব ভাবতে। মাথা ছিঁড়ে যাচ্ছে তার। যত দ্রুত সম্ভব বের হয়ে যায় ওয়াশরুম থেকে। মেয়েটাকে ওভাবে রেখে সে কোনোভাবেই থাকতে পারছে না। টিভির দিকেই তাকিয়ে আছে রেজাউল চৌধুরী। রাগে তার শরীর কাঁপছে। টিভির স্ক্রিনে চলছে সকালের ব্রেকিং নিউজ। সব জায়গায় শুধু একই খবর দেখা যাচ্ছে, মন্ত্রী আরহাম শিকদারকে মারার চেষ্টা। আবারও বেঁচে গেলে আরহাম। রেজাউল চৌধুরীর পেছনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাজিদ। ভয়ে কাঁপছে তার হাত পা। ইতিমধ্যে কিছু অশ্রাব্য শব্দ শুনতে হয়েছে তাকে। হঠাৎ কিছুর বিকট শব্দে মাথা তুলে তাকায় সামনের দিকে। দেখতে পায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া টিভি আর রাগে ফুঁসতে থাকা রেজাউল চৌধুরীকে। আর কিছু বুঝে ওঠার আগেই তার গলা চেপে ধরে রেজাউল চৌধুরী। এক নাগারে কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে সে। এদিকে সাজিদ নিঃশ্বাস নিতে পারছে না, হাত পা ছোটাছুটি করছে। বস, আর হামের দুর্বলতা সম্পর্কে জানতে পেরেছি। অনেক কষ্টে উচ্চারণ করে সাজিদ। রেজাউল চৌধুরীর কানে কথাটা পৌঁছাতেই ছেড়ে দেয় সাজিদের গলা। মেঝেতে পড়ে যায় সাজিদ। জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। আর একটু হলেই তার শরীর থেকে জানটা বেরিয়ে যেত। মনে মনে কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার করে সে রেজাউল চৌধুরীর জন্য। সাজিদের কথা শুনে রেজাউল চৌধুরীর চেহারায় মুহূর্তে খুশির ঝলক দেখা যায়। শুভ্রার কেবিনের বাইরে পুরো খান পরিবার দাঁড়িয়ে আছে। তারা টিভিতে খবর দেখে জেনেছে সবটা।
ফাহিমের বাবা মিস্টার আজাহিদ খান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। ফাহিম মাথা নিচু করে আছে। ইশতিয়াক খান আনোয়ারা খানকে সামলাচ্ছেন। ফারজানা খান পারছে না ছেলেকে কয়েকটা চড় মারতে, হয়তো হাসপাতাল না হলে এতক্ষণে মারতেন। বনির এমন অবস্থা কি করে হলো ফাহিম? ফাহিম তাকায় তার বড় ভাই ফরহাদের দিকে। আবারও মাথা নিচু করে ফেলে সে। ফরহাদ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ভাইয়ের পানে। ফাহিমের থেকে উত্তর না পেয়ে তেড়ে আসতে নেয় সে। রূপন্তী শক্ত করে ধরে ফেলে ফরহাদের হাত। সে জানে এখন তার স্বামীকে ছেড়ে দিলে নিশ্চিত কোনো অঘটন ঘটাবে। খুব ভালো করেই জানে সে ফরহাদের রাগ সম্পর্কে। ফাহিম সব ঘটনা খুলে বলে। তার কথা শুনে উপস্থিত সকলে আরো রেগে যায়। তাদের বাড়ির একমাত্র মেয়ের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছেন না তারা। শুভ্রা যে ওখানে যাবে তা তো জানানো হয়েছিল ফাহিমকে, তাহলে সে কেন শুভ্রাকে নিরাপদে রাখতে পারলো না? নিজের প্রতিই নিজের ধিক্কার জানাতে ইচ্ছে করছে ফাহিমের। সে কেন পারলো না তার বোনের খেয়াল রাখতে? আজাইদ খান কিছু বলতে নেবে তার আগেই সেখানে উপস্থিত হয় শিকদার পরিবার। চমকে উঠে সবাই। আরহাম কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় ফাহিমের সামনে। ফাহিমকে মাথা নিচু করে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। কিছু সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারে ফাহিমের মাথা নিচু করে থাকার কারণ। ফাহিম, তুই নিশ্চয়ই এমন কিছু করিসনি যার জন্য মাথা নিচু করে থাকতে হবে। আরহামের আওয়াজ শুনতেই ফাহিম মাথা তুলে তাকায় তার দিকে। চোখটা ছলছল করছে তার। কিছু বলার জন্য মুখ খুলতে আরহাম জোরে ধমক দেয় তাকে। ফাহিম, যা হয়েছে তাতে নিশ্চয়ই তোর কোনো হাত নেই। তাহলে এভাবে অপরাধীর মতো মাথা নিচু করে আছিস কেন? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। সোজা হয়ে দাঁড়া। উপস্থিত সকলের নজর পড়ে তাদের দিকে। এমনিতেও মন্ত্রী আরহাম শিকদার এসেছেন এখানে, তার উপর আবার ধমকও দিচ্ছেন। সকলের চোখ অবাকতায় ছেয়ে যায়। নীলিমা শিকদার বসেছিলেন আনোয়ারা খানের পাশে। ফারজানা শিকদার আর রোজিনা শিকদারের সাথে তিনিও যোগ হয়। আনোয়ারা খানকে বোঝাচ্ছিলেন। আনোয়ারা খান কান্নাই করে যাচ্ছেন। ছেলের এমন ধমক শুনে বিরক্ত হয় তিনি। আসাদ শিকদারও বিরক্ত হয়েছেন। সব জায়গায় খালি মন্ত্রীগিরি। ফাহিম জট করে সোজা হয়ে যায়। প্রচন্ড ভয় পায় সে আরহামকে। আরহাম বলেছে মানে এখন যদি সে মাথা নিচু করে থাকে তাহলে নিশ্চয়ই থাপ্পড় খেতে হবে। হন্তদন্ত হয়ে প্রায় ছুটে আসছেন নওশাদ খান। তার পেছনেই তার দু ছেলে রাহাত খান আর রিমন খান, যমজ ভাইয়েরা দুজন। বিয়েও একসাথে করেছে তারা। আর অবাক করা বিষয় হচ্ছে তাদের স্ত্রীরাও একই সাথে 7 মাসের অন্তঃসত্ত্বা। তারা এতক্ষণ অফিসে থাকার কারণে এই ঘটনা জানতে পারেনি। কিছুক্ষণ আগেই রোজিনা শিকদার তাদের জানিয়েছে। মন্ত্রী পরিবারকে দেখে তারা কিছুটা অবাক হয়। রোজিনা শিকদার এগিয়ে আসেন স্বামী এবং ছেলেদের দিকে। রাত 8টা। ধরণীতে অন্ধকারের আগমন ঘটেছে আরো অনেকক্ষণ আগে। শুভ্রার অপারেশনের 9 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি তার। এ নিয়ে ডাক্তাররাও চিন্তায় আছেন। খান পরিবার এখনো শুভ্রার কেবিনের বাইরে। শিকদার পরিবার থাকতে চেয়েছিল শুভ্রার জ্ঞান ফেরা অবধি, কিন্তু আজ জাহিদ খান বাসায় পাঠিয়েছেন তাদের। তারা বলে গেছে শুভ্রার জ্ঞান ফিরলে যেন তাদের জানানো হয়। যতই হোক তাদের ছেলের প্রাণ বাঁচিয়েছে এই মেয়ে। রেজিনা খান আর রূপন্তীকে বাড়িতে পাঠানো হয়েছে। বাড়িতে দুজন অন্তঃসত্ত্বা মেয়ে আছে যে তাদের খেয়ালও রাখতে হবে। আনোয়ারা খান আর ইশতিয়াক খান থাকতে চাইলে তাদের থাকতে দেননি কেউ। এমনিতেও বয়স হয়েছে তাদের, যদি অসুস্থ হয়ে পড়ে। বলা হয়েছে শুভ্রার জ্ঞান ফিরলে তাদের আবারও হাসপাতালে নিয়ে আসা হবে। আরহাম আর ফাহিম বেরিয়েছে, তাদেরকে বেরোতে দেখে কেউ কিছু বলেনি। বাকি সকলে এখনো উপস্থিত শুভ্রার কেবিনের বাইরে। ভেতরে আছেন ফারজানা খান। পিটপিট করে চোখ খুলে তাকায় শুভ্রা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করে সে। নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। বোঝার চেষ্টা করছে কেন সে হাসপাতালে। কিছু সময়ের মধ্যে মস্তিষ্ক সচল হয়ে যায় তার। প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করে। তার মন্ত্রী মশাইকে মারতে চেয়েছিল কেউ। সে যদি না থাকতো তাহলে কি হতো তার মন্ত্রী মশাইয়ের? ভাবতেই আটকে ওঠে শুভ্রা। পরক্ষণে আবার কিছু একটা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। তার মন্ত্রী মশাই তাকে কোলে তুলেছিল। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল তার মন্ত্রী মশাইকে, তাকে কোলে নিয়ে গাড়িতে বসতে। ইস, ভাবতেই কেমন কেমন লাগছে যেন তার। নার্স এসেছিল শুভ্রার অবস্থা পর্যবেক্ষণ করতে। শুভ্রাকে হাসতে দেখে আশ্চর্য হয়ে যায় তিনি। জোরে চিৎকার করে ওঠে। চমকে ওঠে শুভ্রা। খান পরিবার নার্সের চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে কেবিনে। শুভ্রার দিকে নজর পড়তেই যেন সকলের বুক থেকে ভারী পাথর নেমে যায়। পরক্ষণে নার্সের দিকে তাকায় তারা। নার্সের চিৎকার করার কারণ বুঝতে পারছে না। কি হয়েছে সিস্টার? নার্স ভয়ে ভয়ে তাকায় শুভ্রার দিকে, যে কিনা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নার্সের দিকে। আপনি হাসছিলেন কেন?
আমি ভয় পেয়েছিলাম তো। আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি এরকম অবস্থায় হাসতে। আমি ভেবেছিলাম জিন বর করেছে আপনার উপর। রাগ উঠে যায় শুভ্রার। কি সুন্দর তার মন্ত্রীমশাইকে নিয়ে ভাবছিল সে, তাতে তো বাগড়া দিল, এখন আবার বলছে জিন ভর করেছে তার উপর। বাকি সকলেই কৌতূহল হয়ে তাকায় শুভ্রার দিকে। এবার বিরক্ত হয় শুভ্রা। কি হয়েছে, এভাবে তাকানোর কি আছে? আমাকে কি কোনো জাদুঘরের জিনিস মনে হচ্ছে? থতমত খেয়ে যায় সকলেই। এই মেয়েকে দেখে কি মনে হবে এর সাথে কি হয়েছে? দুটো গুলি খেয়ে এভাবে কথা বলছে। বনি, একই সাথে বলে উঠে ফরহাদ, রাহাত আর রিমনও। শুভ্রা তাকায় তার 3 কাজিন ভাইয়ের দিকে, তার দৃষ্টি আরো কাউকে খুঁজছে। ফরহাদ বলে তাকে সকলের কথা। আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে সকলে। এই মেয়ে কখনো নিজের কষ্ট প্রকাশ করে না। আপনি হেসেছিলেন কেন ওভাবে? নার্সের কথা শুনে শুভ্রা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে ওঠে, মন্ত্রীমশাইয়ের কথা ভাবছিলাম। ইস, দুটো গুলি লাগার জন্য উনি আমাকে কোলে তুলেছিলেন। যদি আরো দুটি গুলি লাগতো, না জানি আরো কত কিছু করতো। শুভ্রার কথা শুনে হতভম্ব সকলে। এই মেয়ে আসলেই নির্লজ্জ, কি বলছে এসব? কিন্তু আরো দুটো গুলি লাগার কথা শুনে থমকে উঠল সকলে। বাচ্চা বাচ্চা মুখ করে তাকায় শুভ্রা সকলের দিকে, যেন তার মতো নিষ্পাপ আর কেউ নেই। ততক্ষণে একজন ডাক্তার প্রবেশ করে শুভ্রার কেবিনে। সকলকে একসাথে কেবিনের ভেতর দেখে বাইরে যেতে বলে। অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটা গোডাউন। বাইরে থেকে যে কেউ ভাববে ভুতুরে গোডাউনটি। দিনের বেলাতেও সচরাচর এই গোডাউনের আশেপাশেও কাউকে দেখা যায় না। কয়েকটা মোমবাতি জ্বালানো ভেতরে, হালকা আলোয় দেখা যাচ্ছে চারিপাশের কিছু দৃশ্য। মেঝেতে পড়ে আছে একটা ছেলের মরদেহ। ভীষণ বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে। শরীরের একটু অংশ মনে হয় ফাঁকা নেই, যেখানে আঘাত করা হয়নি। দেখে মনে হচ্ছে কেউ নিপুণতার সাথে ছেলেটির শরীরে ব্লেড চালিয়েছে। ফাহিম, এটাকে ফেলে আসবি রেজাউল চৌধুরীর বাড়ির সামনে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাহিম। মন্ত্রী আরহাম শাইকদারের হিংস্রতা সম্পর্কে খুব ভালোভাবেই অবগত সে, কিন্তু আজকের আরহামের সাথে সে আগের আরহামের কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছে না। গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে যাচ্ছে ফাহিমের। আরহাম বোধহয় বুঝতে পারলো ফাহিমের অবস্থা। পাশে রাখা এক বালতি পানি ছুঁড়ে মারলো ফাহিমের দিকে। হক চুকিয়ে যায় ফাহিম। ফেল করে তাকায় আরহামের দিকে। আরহামের কোনো হেলদোল নেই, সে শান্তভাবেই দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। ভাই, কি করলেন এটা? করুণ কণ্ঠে বলল ফাহিম। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মনে হলো তোর পানির দরকার, তাই দিয়ে দিলাম। কেন পানি দিয়ে ঠিক করিনি? ভ্রু কুঁচকে ফেলে ফাহিম। মনে মনে নিজেকে ধিক্কার জানায় সে। এমন মুহূর্তে এমন কথা, এটা মন্ত্রীমশাই দ্বারাই সম্ভব। যা, পানি খেয়ে এটাকে ফেলে আয়। লাশটার দিকে ইশারা করে বলে। মাথা নাড়ায় ফাহিম। ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা জ্বলজ্বল করছে। কিছুটা ভয় পেয়ে যায় ফাহিম। তার বোনের কিছু হলো না তো? হাত কাঁপছে ফাহিমের, যদি কোনো খারাপ খবর শুনতে পায়। ফাহিমের অবস্থা দেখে ভ্রু কুচকায় আরহাম। আরেকবার ফোন বাজতে কাঁপা কাঁপা হাতে ধরে সে। ওপাশ থেকে বোনের কণ্ঠ শুনে বুকের মধ্যে থাকা কষ্টের নদীটা মুহূর্তেই সুখে পরিণত হয়। মুখে প্রকাশ পায় চওড়া হাসি। বনি? ফাহিমের মুখে বনি শুনে কিছুক্ষণ থমকে যায় আরহাম। মেয়েটার কিছু হয়েছে ভাবতেই কেমন যেন লাগতে শুরু করলো তার। তুমি একদম কথা বলবে না ভাইয়া, তুমি আমার কাছে আসোনি কেন? ওপাশের কণ্ঠস্বর শুনে ফাহিম বুঝতে পারে তার বনি তার উপর কি পরিমাণে অভিমান করে আছে। অভিমান করিস না বনি, আমি আসছি এক্ষুনি। ঠাস করে কল কেটে দেয় শুভ্রা। হেসে ফেলে ফাহিম শুভ্রার বাচ্চামো দেখে। আরহামের দিকে তাকায় সে, যে কিনা এতক্ষণ তার দিকে ভ্রুকুচকে তাকিয়েছিল। ভাই, বনির গেম খেলছে। মুহূর্তেই কুচকানো ভ্রুজোড়া শিথিল হয়ে যায় আরহামের। ঠোঁটের কোণে দেখা যায় হালকা মৃদু হাসি, কিন্তু সে হাসি দেখতে পেল না ফাহিম। আরে আমি তো এখন ঠিক আছি বড় বাবা, তুমি বেকার চিন্তা করছো। আর ছোট বাবা, তুমিও তাল মিলাচ্ছ তোমার ভাইয়ের সাথে। আমি কিন্তু মানবো না এসব। বলছি না আমি এখন একদম ঠিক আছি। তোমাদের মেয়ের এখনো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নাতি নাতনিকে না দেখে আমার কি কিছু হতে পারে বলো তো? তাছাড়া জামাইকে নিয়ে হানিমুনে প্যারিস যাওয়ার স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। নাতি নাতনিদের গল্প শোনাতে হবে নাকি? আরহাম এসেছিল শুভ্রাকে দেখতে। দরজার কাছে আসতেই শুভ্রার এমন লাগাম ছাড়া কথা শুনে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে পড়ে আরহাম। এই মেয়ে যে আসলেই নির্লজ্জ
তার প্রমাণ ইতিমধ্যে অনেকবার পেয়ে গেছে সে। তাই বলে দাদা চাচাদের সামনে এসব বলতে হবে? আরামের ঠিক পেছনেই ছিল ফাহিম। বোনের এমন কথা শুনে না চাইতেও সে উচ্চস্বরে হেসে ওঠে। সে হয়তো ভুলে গেছে তার থেকে ঠিক 3 হাত দূরত্বে আরহামের অবস্থান। এসে যেন মাটির সাথে লুটোপুটি খাচ্ছে ফাহিম। তখনই শুভ্রার কেবিন থেকে বের হয় খান পরিবার। আরহামকে দেখে তারা কিছুটা অবাক হয়। শুভ্রার দাদা দাদিকেও আনা হয়েছিল শুভ্রার জ্ঞান ফেরার পর। সকলেই আরহামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহিমকে হাসতে দেখে সকলে তার দিকে তাকায়। এভাবে হাসছো কেন ফাহিম? গম্ভীর কণ্ঠে বলে ওঠে আজাহিদ খান। ফাহিমের হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তে চুপসে যায়। তার বাবা যে তার উপর প্রচন্ড রেগে আছে জানে সে। বোনের কথা শুনে একদম নিচু কণ্ঠে উত্তর দিল ফাহিম। আদেও কেউ শুনতে পেল কি তার কথা? ইতিপূর্বে আরহামের সাথে পুরো খান পরিবারের পরিচয়ও হয়ে গেছে। তাই সে আজাহিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্রার এখন কেমন অবস্থা আঙ্কেল? না, উত্তর দিলেন না আজাহিদ খান। তিনি প্রচন্ড ক্ষেপে আছেন আরহাম আর ফাহিমের উপর। তাদের বেখেয়ালিতার জন্যই তো তার ভাইয়ের একমাত্র মেয়ের আজ এই অবস্থা। সব থেকে বড় কথা, এই মন্ত্রীকে বাঁচাতে গিয়েই তাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে। খান বাড়ির অনেকেই রেগে আছে আরহামের উপর। ইশতিয়াক খান সবটা বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে বলে ওঠেন, দিদি ভাই ঠিক আছে আরহাম, তুমি চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে আরহাম। তার তো কিছু করার ছিল না। সে যদি জানতো শুভ্র ওভাবে তাকে বাঁচাবে, তাহলে কখনোই সে শুভ্রাকে সেখানে উপস্থিত থাকতে দিত না। আমি বোনের সাথে দেখা করবো বাবা। ছেলের এমন করুণ কণ্ঠ শুনে আজাহিদ খান তাকায় ছেলের দিকে। আমরা চলে যাচ্ছি, তোমার মা আর ফারহাদ থাকবে এখানে, তুমি দেখা করে বাসায় চলে এসো। বলেই হাঁটা দিয়ে ধরলেন সামনের দিকে। ফারজানা খান আর ফারহাদ বাদে খান বাড়ির বাকিরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ হাসপাতালে এতজন থাকা যাবে না। ফাহিমের চোখে পানি ছলছল করছে। ফারজানা খান এগিয়ে আসে ছেলের দিকে। যাও, আরহামকে নিয়ে ভেতরে যাও, শুভ্রা অভিমান করেছে তোমার উপর। ফাহিম তাকায় আরহামের দিকে। আরহামকে ইশারায় বোঝায় সে যাবে না শুভ্রার কেবিনের ভেতর। তাকে দেখে নির্লজ্জ মেয়েটা আবার কি না কি কাণ্ড করে বসে। কাছের দরজার বাইরে থেকে দেখবে। ফাহিমও আরহামের ইশারা অনুযায়ী একাই ভেতরে প্রবেশ করে। আরহাম বাইরে থেকেই দেখে শুভ্রাকে। ভেতরের কিছু একটা দেখে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলে সে। কেমন অদ্ভুত লাগছে তার, কিন্তু বুঝতে পারছে না নিজের বর্তমান অনুভূতি। অতঃপর ফারজানা খান আর ফারহাদ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাইরে তার জন্য গার্ড অপেক্ষা করছে। ফাহিম হয়তো কখনোই তাকে একা ছাড়তো না। শিকদার বাড়িতে জানানো হয়েছে শুভ্রার জ্ঞান ফেরার কথা। তারা আসতে চাইলে বারণ করেছে খান পরিবার। বলেছে সকালে এসে দেখা করতে, রাতে আসার দরকার নেই। ফাহিম ভেতরে প্রবেশ করেই যেন 440 ভোল্টে ঝটকা খায়। আল্লাহ, সে কি ভুল দেখছে? দুহাত দিয়ে একবার ভালো করে চোখ বন্ধ করে আবার পরিষ্কার করে নেয়। না, সামনে থাকা দৃশ্য তো পরিবর্তন হলো না। তার মানে সে সঠিকই দেখছে। বৌনি, নির্লজ্জতার একটা সীমা আছে। তুই তো দেখি সেটাও অতিক্রম করে ফেলেছিস। শুভ্রা তাকায় ফাহিমের দিকে। কোনো কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। মনোযোগ দেয় তার হাতে থাকা ছবিটির দিকে। তার মন্ত্রী মশাইয়ের ছবিতে সে চুমু খাচ্ছিল। তাতে লজ্জা পেতে হবে কেন? বৌনি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আগে থেকে বুঝতে পারলে তোকে কখনোই ওখানে যেতে দিতাম না। আজ আমার জন্যই তোর এই অবস্থা। বলতে বলতেই ফাহিমের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্রা তাকায় তার ভাইয়ের দিকে। কে বলবে এটা ওর কাজিন হয়? তাকে দেখে মনে হচ্ছে তার নিজের বোনের সাথে এমন হয়েছে। শুভ্রা নিজেকে ভাগ্যবতী মনে করে। তার পরিবারের সকলেই তাকে খুব ভালোবাসে। ধুর ভাইয়া, দিলে তো এত সুন্দর রোমান্টিক মুডের 12টা বাজিয়ে। আমি তো ভুলেই গেছিলাম তুমি কিভাবে বুঝবে কোনটা রোমান্টিক মুড। তুমি তো আর কারোর প্রেমে পড়ো নাই। বলেই গাল ফুলিয়ে ফেলে শুভ্রা। ফাহিম ভ্রু কুচকে ফেলে। এই শুভ্রা নামক মেয়ে যে কখনো ঠিক হওয়ার নয় সে জানে। কিভাবে তাকে এসব বলে দিল? আমি তোর বড় ভাই হই বনি, সম্মান দে, একটু তো লজ্জা কর। নিজের বড় ভাইকে এভাবে বলছিস? আর তুই এই হাসপাতালে তোর মন্ত্রী মশাইয়ের ছবি কিভাবে পেলি? নার্সের কাছে পেয়েছি। নার্স বলে কিনা মন্ত্রী মশাইকে সে ভালোবাসে, তাই সাথে ছবি নিয়ে ঘুরে। কত বড় সাহস নার্সের! আমিও কিছুক্ষণ কথা শুনিয়ে ছবিটা। দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির শব্দ শোনা যায়। ফারাদ হাসতে হাসতে এই দরজার কোনো রকম ধরে দাঁড়িয়ে আছে। ফাহিম কিছুক্ষণ শুভ্রা আর ফরহাদের দিকে তাকিয়ে নিজেও উচ্চস্বরে হেসে ওঠে।
ভোরের আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। রেজাউল চৌধুরীর ভোরে হাঁটার অভ্যাস আছে। প্রতিদিন সকালেই তিনি কয়েকজন গার্ডকে নিয়ে বের হন হাঁটার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি। খুশি মনে তিনি বের হলেন গার্ডদের নিয়ে। কিন্তু কে জানতো আজকে সকাল তার জন্য এমন হবে। জানলে হয়তো তিনি বের হতেন না বাইরে, অথবা আরো নিরাপত্তার ব্যবস্থা করতেন। তার চোখের সামনে পড়ে আছে সাজিদের ক্ষতবিক্ষত দেহ। আঁতকে ওঠেন তিনি। কি নির্মমভাবে মারা হয়েছে ছেলেটাকে। ভাবতেও সারা শরীরে শিরদাঁড়া বয়ে যাচ্ছে আতঙ্কের জোয়ার। লাশটার দিকে তাকানো যাচ্ছে না। বিভৎস অবস্থা। শরীরের প্রতিটি জায়গায় কাটা, সামান্য জায়গাও ফাঁকা নেই। দেখেই বোঝা যাচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে। রেজাউল চৌধুরীর শরীর থরথর করে কাঁপছে। সাথে থাকা গার্ডরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না এনার মতো জঘন্য একজন মানুষ কেন সামান্য একটা লাশ দেখে এমন ভয় পাচ্ছে। তার কাছে তো এসব দেখা নিত্যদিনের ব্যাপার। তিনি নিজেই তো এই কাজ করেন। রেজাউল চৌধুরী দাঁড়িয়ে থাকতে পারল না আর। গার্ডদের সাহায্যে চলে আসে বাড়ির ভেতরে। বলে আসেন লাশটা সরিয়ে ফেলতে। শিখদের বাড়িতে চলছে নীরবতা। কালকে সকালেও এই বাড়িতে ছিল খুশির আমেজ। খাবার টেবিলে সকলেই নীরবতা পালন করছে। কারোর মুখে কোনো কথা নেই। তাদের বাড়ির ছেলে তো অসুস্থই আছে, কিন্তু তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে যে মেয়েটা নিজের জীবনের পরোয়া করেনি, তার জন্যই চিন্তায় সবাই। মেয়েটাকে দেখার কৌতূহল সকলের মধ্যেই বিদ্যমান। আরহাম সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখে নেয় সকলের ভাবভঙ্গি। তার সব কাজিনদের মধ্যে বড় সে। নিজেকে আলাদা এক কঠোরতার পর্দায় আবৃত করে রেখেছে, যার কারণে কারো সাথে খুব বেশি সখ্যতা নেই তার। কাজিনরা সকলেই তাকে ভয় পায়। এমনকি তার মুখের উপর কেউ কথাও বলতে পারে না, এমনকি পরিবারের কেউ না। তাকে নামতে দেখে নীরব ডাইনিং টেবিলে যেন আরো নীরব হয়ে গেল। সকলেই মাথা নিচু করে মনোযোগ দিল খাবার খাওয়ায়। আরহাম তার নির্দিষ্ট চেয়ারে বসলো। সকলের দিকে একবার তাকিয়ে নিজেও খাওয়ায় মনোযোগ দিল। বাসায় কি কিছু হয়েছে মা? হঠাৎ করেই আরহামের কথা শুনে সকলে চমকে ওঠে। শান্ত পরিবেশে হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনি হচ্ছে। সকলে তাকায় আরহামের দিকে। কি নিষ্ঠুর এই পুরুষ! কত বড় বিপদ হতে যাচ্ছিল ভাবতেই সকলের অন্তরাত্মা কেঁপে উঠছে। নেহাতি মেয়েটা ছিল, আর ইনি বলছেন কোনো কিছু হয়েছে। নীলিমা শিকদার শান্ত দৃষ্টি ফেলে আরহামের উপর। না, কিছু তো হয়নি। কি হবে এই বাড়িতে? যেখানে স্বয়ং মন্ত্রীর বাস, সেখানে কি আর কিছু হতে পারে? মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই তার মা। পছন্দ করেন না এইসব নীলিমা শিকদার। কিন্তু আরহাম তো আরহামই। সে রাজনীতি করেই ছাড়লো। ছেলে মন্ত্রী হয়েছে, তবুও তার কোনো হেলদোল নেই। বাকিদের নীলিমা শিকদারের কথা শুনে হাসি পেল। চুপ করে আছে তারা। এখানে হাসলেও তাদের যে একজনের মাথাও ঘাড়ে থাকবে না ভালো করেই জানে তারা। আরিফা তালুকদার আরহামকে উদ্দেশ্য করেই বলে ওঠেন, আরহাম, মেয়েটাকে দেখতে যেতে চাচ্ছি। আরহাম একবার তাকায় তার ফুপির দিকে, তারপর বাকি সকলের দিকে। সকলের মুখে এসে দেখতে পাচ্ছে শুভ্রাকে দেখার কৌতূহল। টিভিতে নিশ্চয়ই দেখেছো? হতাশ হন আরিফা তালুকদার। তার ভাইয়ের ছেলে বরাবরই ঘাটতারা। একটু সহজভাবে বললে কি হয়, সে দেখতে যেতে হবে না? মেয়েটা সুস্থ হোক, তারপর না হয় একদিন বাড়িতে আনা যাবে। তখন দেখো সবাই, মেয়েটা ফাহিমের চাচাতো বোন। মেয়েটা সুস্থ হোক, তারপর না হয় একদিন এ বাড়িতে আনা যাবে। তখন দেখো সবাই, মেয়েটা ফাহিমের চাচাতো বোন। নীলিমা শিকদার আর আসাদ শিকদার বাদে সকলেই অবাক হয়। এরা দুই ভাই বোন তাহলে একই রকম। এই যেমন ফাহিম আরহামের সকল বিপদে আগে থেকেই, তেমন মেয়েটাও। মুগ্ধ হয় সকলেই শুভ্রার উপর। ফাহিম, আরহামের খাওয়া শেষ হলে আমরা যাচ্ছি হাসপাতালে মেয়েটাকে দেখে আসতে। আচ্ছা। কথা বলতে বলতেই খাওয়া শেষ হয়েছে আরহামের। নিজের কাজে বের হয় সে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। খাবার টেবিলে কথা বলা আরহামের পছন্দ নয়, তাও আজকে কথা বলল। শুভ্রা পারছে না নাচতে। খুশি খুশি লাগছে তার। সকলে ওর দিকেই তাকিয়ে আছে। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার। সে তো নিজে কাজেই ব্যস্ত। তার মন্ত্রীমশাই যে রাতে তাকে দেখতে এসেছিল কিছু সময় আগে, ফরহাদ জানিয়েছে তাকে। তখন থেকেই শুভ্রার মুখ থেকে যেন হাসি সরছে না।
শুভ্রা মামনি, তুমি হাসছো কেন এভাবে? তুমি না ব্যথা পেয়েছো? তোমার কষ্ট হচ্ছে না? ছোট্ট হৃদের কথায় ধ্যান ভাঙে শুভ্রার। সে বাচ্চাটাকে কিভাবে বোঝাবে তার মণিমা কেন হাসছে। 6 বছরের হৃদ শুভ্রার নেওটা হয়েছে। বাবু, তোমার শুভ্রা মামুনির ব্যথা একদম সেরে গেছে, দেখো একটুও ব্যথা করছে না। বাবাজি বললো তুমি অনেক ব্যথা পেয়েছো, তাই আমি তোমার কোলে উঠতে পারবো না। ব্যথা পেয়েছিলাম তো সোনা, কিন্তু দেখো এখন আমি একদম সুস্থ আছি। তাহলে আমাকে কোলে নাও। রূপন্তী এসে চট করে কোলে তুলে নেয় হৃদকে। সে ভালো করে বুঝতে পারছে শুভ্রা কষ্ট হলেও হৃদকে কোলে নিতে চাইবে। শুভ্রা একদম পাকনামি করবে না। ব্যথার চোটে নড়তে পারছে না, সে নাকি এখন হৃদকে কোলে নেবে। চুপচাপ শুয়ে থাকো। আর হৃদ, দেখছো তো তোমার শুভ্রা মামুনি অসুস্থ, তাহলে এখন কেন কোলে উঠতে চাচ্ছ? ধমকে ওঠে রূপন্তী। হৃদ আর শুভ্রা কাচুমাচু হয়ে যায়। সকলেই মুখ টিপে হাসছে। শুভ্রা কিছু বলতে যাবে, তার আগেই সেখানে উপস্থিত হয় নীলিমা শিকদার আর আসাদ শিকদার। শুভ্রা অবাক হয় তাদের দেখে। বাকি সকলে শান্তভাবে আছে। তারা এসেছে মানেই নিশ্চয়ই তার মন্ত্রীমশাইও এসেছে। ভাবতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার মন। কিন্তু না, দিল তো তার মনটা ভেঙে। আসেনি তার মন্ত্রীমশাই। কেমন আছো মা? একদম সুস্থ শাশুড়ি মা। বলে জিভে কামড় দিয়ে ধরে শুভ্রা। এটা কি বললো? খানবাড়ির সকলে একটু অবাক হয়ে তবে পাত্তা দেয় না। তারা জানে এমন কিছু হওয়ারই ছিল। নীলিমা শিকদার আর আসাদ শিকদার অবাক নয়নেই তাকিয়ে আছে শুভ্রার দিকে। দুঃখিত আন্টি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। বোকা বোকা হেসে বলে শুভ্রা। তারাও আর এই বিষয়ে কান না দিয়ে কিছুক্ষণ শুভ্রার সাথে কথা বলে চলে আসে। তাদের যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসি শুভ্রা। ইস, কি লজ্জার বিষয়, নিজেই নিজেকে বলে। এইটা তুই কি করলি? আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা। আবার বলে, তুই আবার কোন দিন থেকে লজ্জা পাওয়া শুরু করলি? এসব আজগুবি জিনিস ভাবতে ভাবতেই ফিক করে হেসে দেয় সে। কি সুন্দর প্রাণোচ্ছল সেই হাসি চোখে মুখে ছড়িয়ে পড়েছে। তাকে হাসতে দেখে খান পরিবারের সকলের মুখেই হাসি ফুটে ওঠে। কেটে গেছে একটা মাস। শুভ্রাকে বাড়িতে আনা হয়েছে আরো আগে। এখন সে সুস্থ প্রায়। এর মধ্যে একদিনও তার মন্ত্রীমশাইয়ের সাথে দেখা হয়নি। সে ভেবে রেখেছে তার মন্ত্রীমশাইয়ের সাথে কথা বলবে না। শুভ্রা অসুস্থ, তবুও কেন তাকে আর দেখতে এলো না? কিন্তু তার বেহায়া মন শুনলো কি তার কথা? সেই তো ফোন দিয়ে দিল আরহামের নম্বরে। কল যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই রিসিভ হয় অপর পাশ থেকে। যেন অপর পাশের ব্যক্তি জানতো এখনই তাকে কেউ কল দিবে। অবাক হয় শুভ্রা। আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই। আরহাম কিছু সময় তাকিয়ে থাকে ফোনের দিকে, অতঃপর নিজের কণ্ঠে কঠোরতা এনে জবাব দেয় সে। শুভ্রা বুঝতে পারলো মন্ত্রীমশাই কেন করবে, রেগে আছে হয়তো। তাই যথাসম্ভব নিজের কণ্ঠে কোমলতা এনে বলে, কেমন আছেন মন্ত্রী মশাই? এই মেয়ে, তুমি এটা জানতে রাত 12টায় আমায় কল করেছো? আপনি কি কোনো কারণে রেগে আছেন মন্ত্রী মশাই? তোমাকে বলতে বাধ্য নই। বলেই ঠাস করে কলটা কেটে দেয় আরহাম। শুভ্রার চোখে পানি ছলছল করছে। সে এমন কি বলল যার জন্য তার সাথে এভাবে কথা বলল তিনি? উঠে দাঁড়ায় সে। বিছানার পাশের টেবিল থেকে বাবা মায়ের একটা ছবি নিয়ে চলে যায় বারান্দায়। আরহাম নিজের মাথা দুহাতে চেপে ধরে বসে আছে খাটের এক পাশে। সামনে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ল্যাপটপ আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এমন অবস্থা হয়েছে সেটার। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সবসময় শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া আরহাম কিছুতেই আজ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। শুভ্রার সাথে কথা বলার সময় আরহাম ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই ল্যাপটপে কিছু একটা নজরে আসতেই মুহূর্তেই শান্ত আরহাম অগ্নিগিরির মতো জ্বলে ওঠে। চোখ জোড়া অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে তার। তাই যত দ্রুত পারলো কল কেটে ফেলেছে সে, যেন তার রাগের প্রতিক্রিয়া শুভ্রার উপর না হয়। তবুও তার মনে হচ্ছে শুভ্রা কষ্ট পেয়েছে, আর একটু স্বাভাবিকভাবে কথা বলা উচিত ছিল। পরক্ষণে আবার মনে হলো মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে? সে তো অন্য সকল সাধারণ মানুষদের মধ্যে একজন তার কাছে। সত্যিই কি তাই? নিজ মনে প্রশ্ন জাগে তার। আবার নিজে নিজেই উত্তর দেয় সে, হ্যাঁ সত্যিই তাই। মেয়েটা তাকে ভালোবাসে, সে তো বাসে না। আর কিছু ভাবতে পারলো না আরহাম। তার পাশে পড়ে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল।
আরহামের ঠোঁটে ভেসে উঠল চমৎকার এক হাসি। দমে গেল সকল রাগ, কিন্তু ফোন হাতে নেওয়ার পর কাঙ্ক্ষিত মানুষটির কলের জায়গায় অন্য কারো কল দেখে মূর্ছা গেল তার হাসি। মুখে ভেসে উঠল কিছুক্ষণ আগের দমে যাওয়ার আগ। একটা নতুন দিনের সূচনা। রংপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে নিয়ে বসে আছে ফাহিম। চোখ তার আটকে আছে বিশ্ববিদ্যালয়টির নামের দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কি দেখেছিস ওভাবে ফাহিম? আরহামের কথার জবাবে হাতে থাকা আমন্ত্রণ পত্রটি বাড়িয়ে দেয় তার সামনে। আরহাম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে। ফাহিম আরহামের দৃষ্টি বুঝতে পেরে বলে ওঠে, ভাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নবীনবরণ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। যেহেতু আপনি এখানকার বর্তমান মন্ত্রী, তাছাড়া। থেমে যায় ফাহিম। আরহাম ভ্রু কুঁচকে ফেলে। তাছাড়া কি? আর কিছু না ভাই। আমতা আমতা করে বলে ফাহিম। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু লুকালো। আরহাম কিছু সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। ফাহিমকে সে বিশ্বাস করে। ফাহিম নিশ্চয়ই এমন কিছু করবে না যার দ্বারা সে আরহামের সামনে খারাপ প্রমাণিত হবে। তাই আরহাম আর কিছু জিজ্ঞেস করে না, ফাহিমকে জানিয়ে দেয় সে যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অদিতির সাথে বসে আছে শুভ্রা। মুখে যেন অমাবস্যা নেমেছে। শুভ্র মুখশ্রী কেমন যেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। অদিতি জানে কেন তার প্রাণপ্রিয় বান্ধবী এভাবে বসে আছে, তাই সেও শুভ্রার সাথে চুপচাপ বসে আছে। আমি কি খুব খারাপ বদি? কণ্ঠে ঝরে পড়ছে কষ্ট। অদিতি অবাক হয়ে যায় শুভ্রার এমন প্রশ্নে। শুভ্রার মুখে এমন কথা সে মোটেও আশা করেনি। তুই কেন খারাপ হতে যাবি শুভ্রা? তুই খারাপ কে বলেছে তোকে? তাহলে যাকে ভালোবাসি সে কেন আমার সাথে কথা বলে না? আমার সামান্য কথায় কেন রেগে যায়? অদিতি এবার বুঝতে পারে শুভ্রার কথার মানে। শুভ্রা যে মন্ত্রী আরহাম শিকদারের বিষয়ে কতটা পাগল সে ছাড়া আর কেউ বলতে পারবে না। তোর মন্ত্রীমশাই কিছু বলেছে নাকি? রাতের সব ঘটনা খুলে বলে অদিতিকে। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রার কথা শুনে। শুভ্রা, আরহাম শিকদার মন্ত্রী মানুষ, সব সময় নানা বিষয়ে চাপের উপরে থাকে। হতে পারে কোনো বিষয় নিয়ে রেগেছিল আর তুই কল করাই তোর উপরে রাগ ছেড়ে দিয়েছে। আর উনি কিভাবে বুঝবে তোর মন খারাপের কথা? তুই ওনাকে ভালোবাসিস, উনি তো তোকে ভালোবাসে না। শুভ্রা মনোযোগ দিয়ে শুনে অদিতির কথা। সে ভাবে হয়তো অদিতি যা বলছে সেটা সঠিক। পর মুহূর্তে অদিতির শেষ কথাটা তার কানে বাজতে শুরু করে বারবার। তুই ওনাকে ভালোবাসিস, উনি তো তোকে ভালোবাসে না। বুকে চিনচিন ব্যথা অনুভব করে শুভ্রা। সত্যি তো, তার মন্ত্রীমশাই তাকে ভালোবাসে না, কিন্তু মানতে এত কষ্ট হচ্ছে কেন? তার মন্ত্রীমশাই তো তাকে চিনতও না। সেদিন সে দুর্ঘটনা না ঘটলে হয়তো জানতেও পারতো না ফাহিমের চাচাতো বোন সে। অদিতি শুভ্রার মনের অবস্থা বুঝতে পেরে বলে ওঠে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে শুভ্রা। শুভ্রার ভেতরে কোনো আগ্রহ দেখতে পেল না অদিতি, কিন্তু সে জানে এখন যে কথাটা বলবে তাতে করে নিশ্চিত শুভ্রা আনন্দে লাফিয়ে উঠবে। অদিতি বলতে যাবে তার আগেই শুভ্রার চোখ কেউ হাত দিয়ে ঢেকে ফেলে। শুভ্রা ছটফট করতে শুরু করে। অদিতি প্রথমে হকচকিয়ে গেলেও মেয়েটাকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। ইশারায় অদিতিকে চুপ করতে বলে মেয়েটা। কণ্ঠে যথাসম্ভব পরিবর্তন এনে কথা বলে সে। বলুন তো আমি কে মিস খান? মেয়েটার হাতের স্পর্শ চিনতে ভুল করেনি শুভ্রা। কণ্ঠস্বর শুনে একদম নিশ্চিত হয়ে যায় মেয়েটাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রাইমা? শুভ্রা চোখ ছেড়ে দেয় রাইমা। মুখ ফুলিয়ে বসে পড়ে শুভ্রারই পাশে। এই মেয়ে সবসময় তাকে চিনতে পারে। হেসে উঠে অদিতি আর শুভ্রা, কিন্তু শুভ্রা বুঝতে পারছে না রাইমা তার ভার্সিটিতে কি করছে। রাইমা শুভ্রার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসে। তুই আর অদিতি তো এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস। আমি তো গাজীপুরে থাকি, তাই বাবা মা ওখানেই আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিল। ওখানে ভালো লাগছিল না। পরে তোকে যখন দেখতে গিয়েছিলাম হাসপাতালে, তখন খুব ভয় পেয়ে গেছিলাম তোর অবস্থা দেখে। বাবা মাকে অনেক বোঝাই আমি তোদের সাথে পড়তে চাই। যেহেতু নানু ভাইদের বাসা এখানে, তাই তারা রাজি হয়ে যায়। এখন থেকে এখানেই থাকবো। লাফিয়ে উঠে শুভ্রা রাইমাকে জড়িয়ে ধরে ঘুরতে শুরু করে। তার মানে তুই আমাদের সাথে এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস? রাইমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শুভ্রার খুশি আর দেখে কে।
কিছুক্ষণ পর শান্ত হয়ে অদিতিকে জিজ্ঞেস করে, তুই না কিসের সারপ্রাইজের কথা বলছিলি? রাইসার কথাই বললাম তোকে। তার মানে তুই সব জানতিস? শুভ্রা বুঝতে পারে অদিতি সব জানতো, তাই মুখ ফুলিয়ে বসে পড়েও। রাইমা আর অদিতি একে অপরের দিকে চাওয়াচাই করে, রাগ ভাঙাতে শুরু করে তাদের প্রাণপ্রিয় বান্ধবীর। দিনটা তাদের এভাবে খুনসুটির মধ্যে কেটে যায়। এর মধ্যেই তাদের জানানো হয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ করা হবে। একটি আলিশান ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাজাউল চৌধুরী। চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সে, তারপরেই প্রবেশ করে বাড়িটির ভেতর। বাড়ির ভেতরের অবস্থা দেখে খারাপ লাগে তার, তবুও কিছু করার নেই। ভেতরে বিভিন্ন জায়গায় জায়গায় দেশি বিদেশি নেশাদ্রব্য দিয়ে ভর্তি। রাজাউল চৌধুরী এগিয়ে যান একটা ঘরের দিকে। ঘরের দরজা খোলা থাকায় ভেতরে কিছুটা দৃশ্য তার নজরে পড়ে যায়। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে সে চলে আসে ড্রয়িং রুমে। মুখে ফুটে উঠেছে স্পষ্ট রাগ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। প্রায় 1.5 ঘন্টা পর তার সামনে উপস্থিত হয় একজন সুঠামদেহী যুবক। এসে রেজাউল চৌধুরীর পাশের সোফায় শরীর এলিয়ে দিয়ে বসে পড়ে সে। তাদের সামনে দিয়ে আধুনিক পোশাক পরিহিত একজন মেয়ে বেরিয়ে যায় বাড়ির বাইরের দিকে। রেজাউল চৌধুরী চুপচাপ সব দেখে যান। তার তো কিছু করার নেই। নিজেকে শান্ত করে কিছু সময় যুবকটির সাথে কথা বলে দ্রুত গতিতে বেরিয়ে যান তিনি বাড়িটি থেকে। তার এমন অবস্থা দেখে হাসে যুবকটি। আরিফা তালুকদার 2 দিন আগে এসেছেন শিকদার বাড়ি। মেয়ের জোরাজুরিতে এখানেই মেয়েকে রাখতে হচ্ছে তাকে। আজকে চলে যাবেন তারা। ড্রয়িং রুমে আসাদ শিকদার আর আহমবাদে সকলেই আছেন। ভাবি, মেয়েটাকে রেখে যাচ্ছি, দেখলে না কি জেদ ধরে বসেছিল। চিন্তা হচ্ছে, একটা মাত্র মেয়ে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। চিন্তা করতে হবে না আরিফা, রাইমা এখানে ভালো থাকবে। বাড়িতে আমি আর বাবা শুরু থাকি। আসাদ আর আরহাম তো সারাদিন কাজের বাইরে থাকে। রাইমা থাকলে আমারও একজন কথা বলার মানুষ থাকবে। তাছাড়া তোমার ছেলে আরিফ আর বৌমা তো আছেই। সব থেকে বড় কথা, তোমার 2 জন সাথী আছে, আমার তো তাও নেই। কিছুটা হতাশার সাথেই বললেন নীলিমা শিকদার। তার ছেলের থেকে 4 বছরের ছোট্ট আরিফের 2টা বাচ্চা, অথচ তার ছেলে কিনা এখনো বিয়েই করেনি। আরিফা তালুকদার কিছুটা হেসে ওঠেন, আরো কিছু সময় কথা বলে তাদের সাথে। রাইমাকে কিছু উপদেশ দেন আরিফা তালুকদার। অতঃপর রেজওয়ান তালুকদার আর তিনি বেরিয়ে পড়েন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ যেতে হবে তাদের। ক্লাস না করে এই চলে এসেছে শুভ্রারা। বান্ধবীদের বিদায় দিয়ে এসে চলে এসেছে পার্টি অফিসের সামনে। হাত ঘড়িতে একবার সময় দেখে নেয় শুভ্রা। আর ঠিক 6 মিনিট পর তার কাঙ্ক্ষিত মানুষটি বের হবে ভেতর থেকে। সে ভালো করেই জানে তা, কারণ তার মন্ত্রীমশাই সময় সচেতন মানুষ। ফাহিমের কাছ থেকে খবর পেয়েছে সে। মন্ত্রীমশাই আর ফাহিম বের হবে কিছু সময়ের মধ্যে। মন্ত্রীমশাইয়ের গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়ে শুভ্রা। গার্ডরা আটকাতে চাইলে ফাহিমের সাথে কথা বলিয়ে দিল। আরহাম বের হচ্ছে বাইরে, তার পেছনেই ফাহিম দোয়া দরুদ পড়তে পড়তে আসছে। শুভ্রা যে এখানে আছে সে জানায়নি আরহামকে, তাই তো ভয়ে এমন করছে। নিজের গাড়ির কাছে কোনো মেয়েকে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় আরহাম। মেয়েরা তার আশেপাশে থাকুক মোটেও পছন্দ নয় তার। ফাহিমের দিকে তাকায় সে। ফাহিম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আরহাম এগিয়ে যায় গাড়ির দিকে। গার্ড তো অনুমতি না নিয়ে কাউকে প্রবেশ করতে দিবে না, তাহলে এই মেয়েকে? গাড়ির সামনে এসে দাঁড়ায় সে। মেয়েটির থেকে তার দূরত্ব কয়েক হাত। মেয়েটির উদ্দেশ্যে কিছু বলার আগেই তার দিকে ফিরে মেয়েটি। অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আরহাম। বিশ্বাস করতে পারছে না অসভ্য মেয়েটা এখানে। রাতে ঘটনা কেন্দ্র করে হলেও তো তার থেকে দূরে থাকার কথা এই মেয়ের। পরক্ষণে আবার মনে হয় এই নির্লজ্জ মেয়ের দ্বারা সবই সম্ভব। তা না হলে রাতে খারাপ ব্যবহার করলো, তবুও তার সামনে উপস্থিত হয়েছে এভাবে। আরহামের ভাবনার মাঝে শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল আরহামকে। বরাবরের মতো আজও শুভ্র রঙের পাঞ্জাবি তার মন্ত্রীমশাইয়ের শরীরে। চুলগুলোর দিকে নজর দেয় শুভ্রা। পেছনে ঝুটি করে রাখা কয়েকটা চুল অবশ্য মুখের সামনে। কপালের ঠিক বাঁ পাশের কালো তিলটা শুভ্র মুখশ্রীকে যেন আরো সুন্দর করে তুলেছে। এই মেয়ে, এখানে কি করছো তুমি? তোমাকে বলেছি না আমার আশেপাশেও আসবে না। আর তোমাকে ভিতরে প্রবেশ করতে দিল কে? ধ্যান ভাঙে শুভ্রার। কিছুটা ভাব নিয়ে এসে বলে,
প্রথমত আমি এখানে এসেছি ভাইয়ার জন্য, আর যেহেতু আপনি ভাইয়ার সাথে আছেন তাই আপনার আশেপাশে আসতেই হলো। না হলে আমার কোনো ইচ্ছে নেই আপনার মুখ দেখার, আর ভাইয়ার কথা বলাতে আমাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। হতভম্ব হয়ে যায় আরহাম আর ফাহিম। তারা বিশ্বাস করতে পারছে না শুভ্রা এসব বলল। ফাহিম বড় বড় চোখ করে তাকালো শুভ্রার দিকে। আরহামের মুখে প্রকাশ পেল রাগের আভা। এই মেয়ে তার জন্য আসেনি, আবার তার নাকি মুখ দেখারও ইচ্ছে নেই। সুদর্শন মন্ত্রী আরহাম শিকদারকে কেউ এভাবে বলল? তাছাড়া কিছুদিন আগেই না সকলের সামনে প্রেম নিবেদন করলো, আবারও সেদিন রাতেও কল করে একই কথা বলেছিল। তাহলে এখন এমন ব্যবহার কেন? বিশ্বজয়ের হাসি দিল শুভ্রা। মুখে মাস্ক থাকার কারণে কেউ দেখতে পেল না সেই হাসি। প্রতিশোধ নিল সে। তার উপর রাতে রাগ ঝেড়েছিল। এখন কেমন লাগে দেখুন মন্ত্রী মশাই, এই শুভ্রার সাথে রাগ দেখানোর ফল। ভাইয়া তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই ভাবলাম তোমাকে দেখে যাই, এখন দেখা শেষ, আমি যাচ্ছি। বলেই এক সেকেন্ডও দাঁড়ালো না শুভ্রা। সামনে রাখা বেনি পেছনে দিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। বাইরে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে উঠে পড়লো গাড়িতে। এখানে থাকলেন এখন নিশ্চিত মন্ত্রীমশাইয়ের ঝাড়ি শুনতে হতো। এদিকে আরহাম আর ফাহিম ক্যাবলাকান্তের মতোই দাঁড়িয়ে আছে। এত দ্রুত সব ঘটে গেল। আরহাম তো রাগে ফুঁসছে। এই মেয়ে চলে না গেলে হয়তো কিছু একটা করে ফেলতো আরহাম। 2008 সালের 12ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে 2009 সালের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম অনুসারেই বিশ্ববিদ্যালয়টির নাম দেওয়া হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। উত্তরবঙ্গের বাতিঘর হিসেবে অভিহিত করা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের পাশেই রংপুরের পার্কের এলাকায় প্রায় 75 একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ এবং ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানেই অবস্থিত, যা কিনা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় 8000। ছেলেদের জন্য 2টি আবাসিক হল এবং মেয়েদের জন্য রয়েছে একটি। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের নিকট স্বাচ্ছন্দ্যমূলক একটি জায়গা। পূর্বের মরুভূমির ন্যায় বিশ্ববিদ্যালয়টি বর্তমানে প্রায় 400 বৃক্ষের সমাহারে একখণ্ড সবুজায়তন। বিশ্ববিদ্যালয়টির ভেতরে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। ভার্সিটির প্রায় সকল শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্ত্রী আরহাম শিকদারের জন্য। সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছে ভার্সিটি। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরপর 4টা গাড়ি এসে থামে তাদের সামনে, যার মধ্যে একটিতে অবস্থান মন্ত্রী আরহাম শিকদারের। মুহূর্তের মধ্যে গাড়িগুলো থেকে নেমে পড়ে কালো পোশাকে আবৃত গার্ডরা। ঘিরে ফেলে মন্ত্রী আরহাম শিকদারের গাড়ি। সকলের সামনে দৃশ্যমান হয় তাদের অপেক্ষাকৃত কাঙ্ক্ষিত মানুষটি। চুলের মধ্যে হালকা করে হাত বুলিয়ে নেমে পড়ে গাড়ি থেকে আরহাম। শুভ্র রঙে অমায়িক সুন্দর লাগছে তাকে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল মেয়েদেরকে আকৃষ্ট করতে। ফাহিম হেসে দাঁড়ায় আরহামের ডান দিকে। কিছু সংখ্যক মেয়ে ফাহিমের দিকেও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ফাহিম একবার আরহামের দিকে তাকাচ্ছে তো আরেকবার সামনে তাদের থেকে দূরত্বে অবস্থানরত মেয়েদের দিকে, যারা কিনা হা করে তাকিয়ে আছে। হালকা হাসে ফাহিম মেয়েদের অবস্থা দেখে। আরহামের দিকে যে এতগুলো মেয়ে তাকিয়ে আছে তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আছে নিজ গাম্ভীর্যতায়। বেশ কিছু সময় নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। অতঃপর শুরু হয় কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি। আরহামের বক্তব্য মেয়েরা হা হয়ে শুনছিল। কি সুন্দর গুছিয়ে বলল সবকিছু। স্টেজে শুভ্র শাড়ি পরিহিত শুভ্রাকে দেখে অবাক হয় আরহাম। এই মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে নাকি? যদি পড়েও তাহলে এতক্ষণ কেন নজরে এলো না? ফাহিম, মেয়েটা এখানে কি করছে? ফাহিম জানতো আরহাম তাকে ঠিক এই প্রশ্নটাই করবে, কিন্তু শুভ্রার স্টেজে থাকার বিষয়টা সেও বুঝতে পারছে না। ভ্রু কুচকে যায় আরহামের। তার থেকে গুনে গুনে 12 বছরের ছোট্ট এই মেয়ে। শাড়ি পরিহিতা এই মেয়েকে দেখে তো মনেই হয় না। তার থেকেও বড় কথা, এই মেয়ে কিনা তার থেকে 12 বছরের বড় একজনকে ওভাবে সকলের সামনে ভালোবাসি বলেছিল। সেদিনের কথা মনে পড়তেই অদ্ভুত এক অনুভূতি হয় আরহামের ভেতর। তাছাড়া প্রথম বর্ষের স্টুডেন্ট হলে স্টেজে কি করছে এই মেয়ে? নবীনদের বরণের উদ্দেশ্য তো পুরনো শিক্ষার্থীদের। এসব অনুষ্ঠান সামলানোর কথা তাদের।
আর কিছু ভাবার আগেই শুভ্রার পাশে একজন ছেলেকে দাঁড়াতে দেখে আরহাম। মুখোমুখি দাঁড়িয়ে আছে শুভ্রা আর ছেলেটি। আরহাম নিজের মধ্যে এই মুহূর্তে রাগ অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ। ফাহিম আরহামের অবস্থা দেখে মুচকি হাসে। শুভ্রা একবার আর চোখে তাকায় আরহামের দিকে। কি সুন্দর লাগছে তার মন্ত্রীমশাইকে। সে জানে তার মন্ত্রীমশাই শুভ্র পাঞ্জাবি পরবে, তাই তো সে মন্ত্রীমশাইয়ের সাথে মিলিয়েই শুভ্র রঙের শাড়ি পরেছে। শুভ্রার চোখে স্পষ্ট খেলা করছে কোনো এক শয়তানি কিছু। এবার সে তাকায় তার সামনে থাকা ছেলেটির দিকে, চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। ছেলেটিও বুঝতে পেরে আরেকটু এগিয়ে আসে শুভ্রার দিকে। এখন তাদের মধ্যকার দূরত্ব মাত্র 1 হাত পরিমাণ। শুভ্রার মুখে ফুটে ওঠে শয়তানি হাসি। এমন ভাব করছে যেন সে মন্ত্রীমশাইকে দেখেইনি। অতঃপর তারা একসঙ্গে গান গাওয়ায় মনোনিবেশ করে। হঠাৎ সুমধুর নারী কণ্ঠ কর্ণগোচর হতেই ভাবনা জগৎ থেকে বের হয়ে আসে আহাম। এতক্ষণ যাবৎ কি সব অদ্ভুত ভাবনা ভাবছিল। নারী কণ্ঠটির অধিকারীকে খুঁজতে গিয়ে আবিষ্কার করে শুভ্রাকে। মুগ্ধ হয় সে। বিষাদ ভরা মন কিছু সময়ের মধ্যেই ছেয়ে যায় মুগ্ধতায়। কিন্তু সাথে ছেলেটার যুগল গান শুনে বিরক্ত হয় সে। এখন তো আরহাম নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে। তার কেন এতবার মুড সুইং হচ্ছে। গান শেষ হলে করা হাততালিতে মেতে উঠে সকলে। বাহবা দিচ্ছে সকলে তাদের যুগল গানে। সকলেই মুগ্ধতার সহিত শুনেছে শুভ্রা আর আদিত্যের যুগল গান। এই ভার্সিটিতে অনেকটা জনপ্রিয় আদিত্য, তার কণ্ঠস্বরের জন্যই। অনার্স 3য় বর্ষের ছাত্র সে। আজকে তার সাথে একটা মেয়ের গান গাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে মেয়েটা আসতে পারেনি। বিষয়টা জানার পর অদিতি শুভ্রার কথা জানায় তার ভাইকে। সাথে শোনায় শুভ্রার গানের কিছু রেকর্ডিং। সকলে মিলে রাজি করায় শুভ্রাকে। শুভ্রা কিছুতেই রাজি ছিল না গান গাইতে, কিন্তু পরে কি যেন ভেবে রাজি হয়ে যায়। গান শেষে শুভ্রা আর আদিত্য নেমে পড়ে স্টেজ থেকে। রাইমা আর আদিতি ঝাঁপিয়ে পড়ে শুভ্রার উপর। শুভ্রা তাল সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে যায়, সাথে রাইমা আর অদিতিও। সকলে অবাক চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক তো ফাহিম হয়েছে। রাইমাকে সে মোটেও এখানে আশা করেনি। তার বিশ্বাস হচ্ছে না তার সামনে রাইমা। ছাগলের দল, ওঠ আমার উপর থেকে। আল্লাহ গো, আলো ভর্তি করে ফেললো আমাকে। ওই ওঠ, তাড়াতাড়ি ওঠ। শুভ্রার কথা শুনে দুজনেই দাঁত কেলিয়ে উঠে পড়ে। আরে আমাকে তোল, কোমরটা মনে হয় ভেঙে ফেলছিস। উচ্চস্বরে হেসে ওঠে সকলে। শুভ্রা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সকলের দিকে। আর চোখে মন্ত্রীমশাইয়ের দিকে তাকায় একবার, যে কিনা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। এভাবে সকলের সামনে পড়ে গেল। তার মন্ত্রীমশাই এখন তাকে নিয়ে কি ভাববে। অদিতি টেনে তুলে তাকে। রাইমার নজর পড়ে ফাহিমের দিকে। নিজের দিকে ফাহিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিভ দিয়ে ভেঙচি কাটে। মুখ বাঁকিয়ে চলে যায় অন্যদিকে। ফাহিম থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভাবতেই মন খুশিতে ভরে ওঠে। ভাই, রাইমা ম্যাম এখানে কি করছে? এখানেই ও ভর্তি হয়েছে। ফপিমা বলল এখানে ভর্তি করিয়ে দিতে। ও নাকি এখানেই পড়তে চায়। প্রিন্সিপালের সাথে কথা বলে ভর্তি করিয়ে দিয়েছি। ও আচ্ছা। কিন্তু ওই অসভ্য মেয়েটার সাথে কি করছে ও? ফাহিম অদ্ভুতভাবে তাকায় আরহামের দিকে। তার সামনেই কিনা তার বোনকে অসভ্য বলছে। মন্ত্রী হয়েছে জন্য কি যা ইচ্ছে তা বলবে? ভাই, যাকে অসভ্য বলছেন সে আমার বোন। তো আরহামের ভাবলেশীন কথায় বিরক্ত হয় ফাহিম। ইচ্ছে তো করছে এক্ষুনি মুখের উপর কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু সে সাধ্য কি আর তার আছে? তবুও মনে মনে কয়েকটা কথা শুনিয়েই দেয়। আসছে আমার বোনকে অসভ্য বলতে। নিজের বোন যে অসভ্য তার কোনো খোঁজই নেই। একদিন তো গুনে গুনে সব কথার শোধ তুলব। ভার্সিটির সকল কিছু শেষে এবার বিদায়ের পালা আরহামে। সকলেই নানা কথা বলছে তার সাথে, কিন্তু আরহাম কেমন থমথম হয়ে আছে। তার মনে বারবার একটা কথাই উকি দিচ্ছে, মেয়েটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। এই মন্ত্রী আরহাম শিকদারকে ভাব দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? আরহামের হাঁটুর বয়সী একটা মেয়ে, তার আবার ভাব দেখাও? আরে না, শুধু 12 বছরের ছোট্ট মাত্র। সবকিছু কেমন যেন লাগছে তার। এই মেয়েকে কি ওসব কেন, আর ওই মেয়েকে ওকে নিয়ে বা এসব কেন ভাবছে? বারবার নিজেকে বোঝাচ্ছে যেন মেয়েটাকে নিয়ে না ভাবে, কিন্তু ওই যে বেহায়া মন, যা বারণ করি তা নিয়েই তো পড়ে থাকে।
গাড়িতে ওঠার সময় আরহাম দেখতে পায় শুভ্রাকে আদিত্যের সাথে হেসে হেসে কথা বলছে। পাশে অদিতি আর রাইমাও আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের নজর ঘুরিয়ে গাড়িতে বসে পড়ে আরহাম। নিজের কাছে নিজেকে অপরিচিত মনে হচ্ছে তার। যে আরহাম শিকদার নারীদের থেকে দূরত্ব বজায় রেখে চলে, কোনো নারীর দিকে ভালোভাবে তাকায় না পর্যন্ত, সে কিনা একটা মেয়েকে এভাবে পর্যবেক্ষণ করছে। আরহামের গাড়ি চোখের আড়াল হতেই উচ্চস্বরে হেসে ওঠে শুভ্রা। হঠাৎই তাকে এভাবে হাসতে দেখে হকচকিয়ে যায় রাইমারা। ওই এভাবে হাসিস কেন? নিজের হাসি কোনোভাবে নিয়ন্ত্রণে আনে শুভ্রা। রাইমা আর অদিতির দিকে চোখ দিয়ে ইশারা করতেই তারাও হেসে ফেলে। আদিত্য ক্যাবলাকান্তের মতোই তাকিয়ে আছে তাদের দিকে। তাকে ওভাবে তাকাতে দেখে আরেক দফা হেসে ফেলে ওরা। আদিত্যদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কি করলাম আমাকে ধন্যবাদ জানাচ্ছ? তেমন কিছু না, এমনিতেই বলতে ইচ্ছে করলো। আদিত্যের মাথার উপর দিয়ে চলে যায় শুভ্রার কথা। অতঃপর সকলেই চলে যায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তারা সেই স্থান ত্যাগ করতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো একজন যুবক। শুভ্রার যাওয়ার পানে তাকিয়ে আছে সে, মুখে বিরাজ করছে রহস্যময় হাসি। অবশেষে তোমাকে খুঁজে পেলাম। এবার কোথায় পালাবে? একবার তো হাত থেকে বেরিয়ে গিয়েছিলে, কিন্তু এবার? বলতে বলতে বিশ্রীভাবে হেসে ওঠে। ভার্সিটি প্রায় ফাঁকা হওয়ার কারণে কেউ দেখতে পেল না যুবকটির হাসি। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে শুভ্রা। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। তার পাশেই রাইমা আর অদিতি মুচকি মুচকি হাসছে। আজকে ভার্সিটি থেকে আসার সময় শুভ্রাকে জোর করে নিয়ে এসেছে রাইমা। শুভ্রা জানতো না তাকে খানবাড়িতে নিয়ে আসবে। জানলে হয়তো রাইমার সাথে আসতোই না। শুভ্রা বেশ ভালো করেই বুঝতে পারছে রাইমা আর অদিতি ইচ্ছে করেই নিয়ে এসেছে তাকে। আজমল শিকদার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শুভ্রাকে। এতে বেশি অস্বস্তি হচ্ছে শুভ্রার। তাকে এভাবে কেন দেখছে? মাশাআল্লাহ। হঠাৎ করে আজমল শিকদারের এমন কথায় চমকে ওঠে শুভ্রা। সে তাকায় আজমল শিকদারের দিকে। যখন থেকে শুভ্রা এসেছে তখন থেকে আজমল শিকদার তাকে দেখে যাচ্ছে। শুভ্রা কথা বলতে চাইলে কোনো কথাই বলেনি আজমল শিকদার। তাই শুভ্রাও চুপচাপ বসেছিল। তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে এভাবে শান্ত হয়ে বসে থাকাটা। তার ভেতর থেকে যেন কেউ বারবার বলছে, শুভ্রা এভাবে কেন বসে আছিস, কিছু কর। এভাবে আর থাকা সম্ভব নয়। কথা না বলে থাকা যাচ্ছে না তো আর। কিন্তু নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখেছে শুভ্রা। হঠাৎ আজমল শিকদারের এমন কথার মানে বোধগম্য হচ্ছে না শুভ্রার। কেমন দেখলে নানু? চোখ টিপ মেরে বলে রাইমা। আজমল শিকদার চোখে চোখে রাইমাকে কিছু ইশারা করে। রাইমা বুঝতে পেরে মুচকি মুচকি হাসে। এই যে মেয়ে, এরকম চুপচাপ বসে আছো কেন? অবাক হলো শুভ্রা। সে ভাবছে কি অদ্ভুত এই মানুষটা। সে তো কথা বলতে চেয়েছিল, কিন্তু তিনিই তো বলেনি। তাহলে এখন আবার উল্টো সুরে চলেছেন কেন? না মানে আপনিই তো কোনো কথা বলছিলেন না। আবার মুখে মুখে তর্ক করছো? বাড়ি অসভ্য মেয়ে তো তুমি। ভ্রু কুচকে যায় শুভ্রার। আজমল শিকদার মুখ টিপে হাসছেন। নিজেকে আর সামলাতে না পেরে এবার উচ্চস্বরেই হেসে ওঠেন। রাইমা আর অদিতি যেন এটারই অপেক্ষায় ছিল। তারাও যোগ দিল আজমল শিকদারের সাথে। নীলিমা শিকদার গিয়েছিলেন রান্নাঘরে খাবার আনতে। ড্রয়িং রুম থেকে রান্নাঘর সবটাই দেখা যায়, তাই তিনি এতক্ষণে সবকিছুই দেখেছেন। তিনিও তাল মেলালেন রাইমাদের সাথে। আসাদ শিকদার আর আরহাম নেই বাসায়, তারা গেছে নিজ কাজে। শুভ্রা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে নিজেও উচ্চস্বরে হেসে দেয়। শুভ্রাকে হাসতে দেখে এবার বাকিরাও অবাক হয়। এই মেয়ে হাসছে কেন? দাদুন কি ভেবেছিলেন আমি বোকা এভাবে কেন চুপচাপ আছি? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আপনি আমার সাথে মজা করছেন, তাই তো আমিও এতক্ষণ চুপচাপ ছিলাম। মেয়ে, তুমি তো দেখি বড্ড বুদ্ধিমতী। দাদুন এভাবে ডাকবেন না, আপনার একমাত্র গুণধর নাতি এভাবে ডাকে আমায়। আমার যে একটা নাম আছে হয়তো জানেনই না। অবাক হয় আজমল শিকদার আর নীলিমা শিকদারও। মেয়েটার কথা শুনে বোঝাই যাচ্ছে না সেই প্রথম খানবাড়িতে এসেছে। কি সুন্দর, এতটুকু সময়ের মধ্যে মিশে গেছে তাদের সাথে। আমি যে এখানে আছি সকালে হয়তো ভুলেই গেছে। অদিতির মুখ ফোলানো দেখে হেসে ফেলে সকলে। নীলিমা শিকদার রাইমাকে বলে তাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে। রাইমা অদিতি আর শুভ্রাকে নিয়ে যায়। বাবা কেমন দেখলেন? কেমন চেনার কথা বলছো বৌমা? এটা সেই মেয়ে যে আপনার নাতিকে নির্বাচনের ফলাফলের দিন সকলের সামনে প্রেম নিবেদন করেছিল।
অবাক হন আজমল শিকদার। প্রশ্নবিদ্ধ নয়নে তাকান নীলিমা শিকদারের দিকে। তুমি বুঝলে কি করে বৌমা? সেদিনের মেয়েটা মুখে তো মাস্ক ছিল। নীলিমা শিকদার আর আজমল শিকদার একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে হেসে ওঠে। আরহামের ঘরের বাইরেই দাঁড়িয়ে আছে শুভ্রা। অদিতিকে নিয়ে রাইমা গেছে নিজের ঘরের ওয়াশরুমে। ঘরটা পাসওয়ার্ড দ্বারা আবদ্ধ করা। ইতিমধ্যে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ফেলেছে সে। শুভ্রা একবার ভাবছে ভেতরে ঢুকবে, আরেকবার ভাবছে ঢুকবে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে ঢুকেই পড়ে আরহামের ঘরে। ভেতরে ঢুকে অবাক হয় শুভ্রা। রুমের চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঘরের দেয়ালে আরহামের বড় করে একটা ছবি টানানো। শুভ্রা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে টুপ করে একটা চুমু খায়। নিজে নিজেই লজ্জা পাওয়ার ভান করে সে। ড্রেসিং টেবিলের উপর থেকে আরহামের পারফিউম একবার নাকের কাছে নিয়ে গন্ধ নেয়, নিজ শরীরে কিছুটা ছড়িয়েও দেয়। পরিপাটি করে সাজানো রুমটা। শুভ্রা একবার নিজের রুমের সাথে তুলনা করে আরহামের রুমটা। সাথে সাথে একটা কথাই মাথায় আসে, কোথায় শুভ্রার গোয়াল ঘর আর কোথায় আরহামের এত সুন্দর ঘর। ইস শুভ্রা, দেখ তোর মন্ত্রী মশাইয়ের ঘর কত সুন্দর করে গোছানো। আর তোর রুম যে কেউ দেখলে বলবে হয়তো ভুল করে গোয়াল ঘরে ঢুকে পড়েছে। নেহাতি বড় ভাবি রুম গুছিয়ে দেয় আমার, না হলে যে কত কি হতো। ঘরের চারিদিকে ঘুরছিল আর এমন কথাই ভাবছিল শুভ্রা। ঘুরতে ঘুরতে আরহামের বারান্দায় চলে যায়। বিশাল বারান্দা, তার হরেক রকম ফুলের গাছে পরিপূর্ণ। অবাক হয় শুভ্রা, তার মন্ত্রী মশাইয়ের ফুলের শখ আছে, কই সে তো জানতো না। বারান্দার একপাশে কয়েকটা কালো গোলাপের গাছ দেখে চমকে ওঠে শুভ্রা। কালো গোলাপ তার অনেক পছন্দের। তার নিজের বারান্দাতেও হরেক রকমের ফুলের গাছ আছে। কালো গোলাপ লাগিয়েছিল সে, কিন্তু মারা গেছে, তারপর আর লাগানো হয়নি। এখানে এতগুলো কালো গোলাপের গাছ দেখে নিজেকে সামলাতে পারলো না শুভ্রা। টুক করে একটা ছোট্ট চারা তুলে নিল। তখন নিজের ফোন সশব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রাইমা নামটা দেখে অবাক হলো সে। ডাকলেই তো হয়, এভাবে ফোন দেওয়ার কি আছে। হাতে গাছটা নিয়ে দরজার কাছে চলে যায়। পাসওয়ার্ড দিতে এই দরজা খুলে যায়। শুভ্রাকে ভাইয়ের ঘর থেকে বের হতে দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে ওঠে রাইমা। এ অদিতি, আমাকে একবার চিমটি কাটতো। অদিতি চিমটি কাটে রাইমার হাতে। ব্যথায় কুকিয়ে ওঠে রাইমা। আগুন ঝরা দৃষ্টিতে তাকায় একবার অদিতির দিকে। রাইমার অবস্থা দেখে দাঁত কেলিয়ে হেসে দেয় অদিতি। এই তুই এমন করে তাকিয়ে আছিস কেন? কোথায় একটু জামাইয়ের ঘরে ঢুকছিলাম, তোরা সহ্য হলো না? দেখবি তোর বাসুরে তোকে কিভাবে জ্বালাই। আর ফোন দিচ্ছিলি কেন? ডাকলেই তো হতো। বিরক্তি নিয়ে বলে ওঠে শুভ্রা। রাইমা হা করে তাকিয়ে আছে তার দিকে। তুই ভাইয়ার ঘরে ঢুকলি কিভাবে শুভ্রা? এটা জানার জন্য এইভাবে ফোন করেছিলি? সোজা কথার সোজা উত্তর দিতে পারিস না? কিছুটা রাগের সাথেই বলল রাইমা। শুভ্রা এবার কিছুটা নরম হয়। পায়ে হেঁটে হেঁটে ঢুকেছি তোর ভাইয়ের রুমে। সেটা তো আমিও জানি, তুই ঘরের পাসওয়ার্ড জানলি কিভাবে? জেনেছি কোনোভাবে। এখন বল, আমাকে না ডেকে ফোন করছিলি কেন? তোকে কতবার ডেকেছি, কোনো আইডিয়া আছে তোর? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাইয়ার রুম সাউন্ড প্রুফ, তাই শুনতে পাসনি। বুঝতে পারলো শুভ্রা, এই জন্যই তো রাইমা তাকে কল দিয়েছিল। শুভ্রার হাতে কালো গোলাপের চারা দেখে চিৎকার দিয়ে ওঠে রাইমা। ভাবাচাকা খেয়ে যায় অদিতি আর শুভ্রা। এই, তোর কাছে ভাইয়ার গোলাপের গাছ কি করছে? যেখানে পেয়েছে সেখানেই রেখে আয় শুভ্রা। ভাইয়া যদি একবার জানতে পারে তাহলে নিশ্চিত তোকে উল্টো ঝুলিয়ে দেবে। ভাইয়ার পছন্দের ফুলের গাছ। রেগে যায় শুভ্রা, ধমক দেয় রাইমাকে। এভাবে বলার কি আছে, যেন ওর ভাইয়ের কলিজা নিয়ে যাচ্ছে শুভ্রা। একটা গাছই তো নিয়েছে। শুভ্রার ধমক শুনে আর কিছু বলল না রাইমা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো শুভ্রা আর অদিতি। গাছটাকে সযত্নে লুকিয়ে নিয়ে এসেছে সে, কিন্তু এটা বুঝতে পারলো না তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল শিকদার বাড়ি। মাঝরাতে নিজের ঘরে প্রবেশ করলো আরহাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় দেরি হয়েছে আসতে। ঘরে প্রবেশ করতে অন্যরকম লাগছে তার। বারবার মনে হচ্ছে ঘরে কেউ প্রবেশ করেছিল। পরক্ষণে আবার ভাবে তার ঘর তো পাসওয়ার্ড দেওয়া, সে ছাড়া তো কেউ জানে না এই ঘরের পাসওয়ার্ড।
নিজের ভুল ধারণা ভেবে ওয়াশরুমে ঢুকে পড়ে আরহাম। লম্বা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয় সে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই কিছুটা অগোছালো পায় সে। পারফিউমটা কিছুটা নিজ জায়গা থেকে অন্য জায়গায় পায়। সন্দেহ হয় ওর, কিন্তু ক্লান্তি থাকায় এসবে পাত্তা দেয় না, চুপচাপ শুয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। শুভ্রা নিজের বারান্দায় কালো গোলাপের গাছটার পাশে বসে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে গাছটার দিকে। মন্ত্রীমশাইয়ের ছোঁয়া খুঁজে পাচ্ছে সে গাছটায়। বেশ কিছু সময় বারান্দায় কাটিয়ে ভেতরে চলে যায় সে। খানবাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে একজন যুবক। এতক্ষণ সে পর্যবেক্ষণ করছিল শুভ্রাকে। যখন দেখলো শুভ্রা ঘরের মধ্যে ঢুকে গেল, তখন সেও নিজের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। বারান্দার পর্দার আড়াল থেকে রহস্যময় হাসে শুভ্রা। যুবকটিকে চলে যেতে দেখে আবার বারান্দায় এসে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে লেগে আছে বাঁকা হাসি। বালিশের কাছে রাখা ফোন হঠাৎ কর্কশ শব্দে বেজে ওঠে, পরপর দুবার। ঘুম কিছুটা হালকা হয়ে যায় শুভ্রার। বালিশ দিয়ে কান চেপে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায়। কিন্তু না, ফোনটা বোধহয় আজকে শপথ করেছে শুভ্রার ঘুম ভাঙিয়েই ছাড়বে। তাই তো আবারও কর্কশ শব্দে বেজে উঠল। এবার রেগে যায় শুভ্রা। কানে চেপে রাখা বালিশটা ছুঁড়ে মারে বিছানার এক পাশে। কলের ওপর পাশের মানুষটার উপর রেগে যায় খুব। কে ফোন করেছে না দেখেই কল রিসিভ করে। এই কে রে তুই? এখান থেকে মারবো একটা যে সোজা গোবরে গিয়ে পড়বি। তোর কোন পাকাধানে মই দিয়েছি যে এভাবে আমার স্বাদের ঘুমটা ভাঙালি? কত সুন্দর আমার মন্ত্রী মশাইকে নিয়ে নাতি নাতনিদের সাথে গল্প করছিলাম, দিলি তো 12টা বাজিয়ে। বলেই কল কেটে দেয় শুভ্রা। আবারও শুয়ে পড়ে। আরামের দৈনিক রুটিন অনুযায়ী সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে। তারপর টানা 1 ঘন্টা শরীর চর্চা করে। শাওয়ার নিয়ে ব্যালকনিতে চলে যায় নিজের পছন্দের গাছগুলোর কাছে। নিজের প্রিয় কালো গোলাপের শাড়িতে একটা ছোট্ট চারা নেই দেখে ভ্রু কুঁচকে যায় তার। প্রথমে ভাবে হয়তো যে কটা আছে সে কটাই, কিন্তু নিজের তীক্ষ্ণ মস্তিষ্ক তার হতে দিল না। তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এখানে ছোট্ট একটা কালো গোলাপ চারা নেই। ঘরে ফিরে আসে আরহাম। ঘরে থাকা হিডেন ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। নজরে পড়ে তার ঘরে প্রবেশ করা অসভ্য মেয়েটাকে। আশ্চর্য হয় আরহাম, তার ঘরের পাসওয়ার্ড এই মেয়ে জানলো কিভাবে? সে ছাড়া তো এই ঘরের পাসওয়ার্ড আর কেউ জানতো না। তাকায় একবার তার ড্রেসিং টেবিলের দিকে, এজন্যই তো পারফিউমটা নিজের অবস্থানে ছিল না। নিজের ছবিতে শুভ্রাকে চুমু খেতে দেখে কিছুটা অদ্ভুত অনুভূতি অনুভব করে সে। মিশ্র অনুভূতি হচ্ছে আরহামের ভেতর। বুঝতে পারছে না এখন তার ঠিক কি করা উচিত। এই মেয়ের সাথে অসভ্য নামটার একদম মিল খুঁজে পাচ্ছে সে। শুভ্রাকে গাছের চারাটি নিতে দেখে রেগে যায় আরহাম। কোনো কিছু না ভেবে নিজের ফোনটা ঘেটে অসভ্য মেয়ে দিয়ে সংকরিত করা নাম্বারটিতে কল দেয়। প্রথমবার রিসিভ না করায় আরও রেগে যায় আরহাম। দ্বিতীয়বারও একই। রাগের মাত্রা ক্রমশই বাড়ছে তার। তৃতীয়বারের সময় কল রিসিভ করতেই দেখে কিছু বলতেই যাবে তার আগেই শুভ্রার এমন কথা শুনে থ হয়ে যায় আরহাম। সে যে মেয়েদের স্বপ্নের পুরুষ জানা আছে তাই বলে একদম নাতি নাতির পর্যায়ে চলে গেছে এই মেয়ে। পরক্ষণেই শুভ্রার তুই তুকারি করা মনে পড়তেই আবারও কল দেয়। আবারও ঘুমে ব্যাঘাত ঘটায় অগ্নিমূর্তি ধারণ করে শুভ্রা। প্রস্তুতি নেয় এবার বেশ কিছু কথা শুনিয়ে দিবে। তার আগেই অসভ্য মেয়ে। কথাটা কর্ণগোচর হতেই লাফিয়ে ওঠে শুভ্রা। চোখে লেগে থাকা ঘুম এক ছুটে জানলা দিয়ে পালিয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় ফোনের স্ক্রিনের দিকে। প্রিয় মন্ত্রীমশাই নামটা দেখে হা হয়ে যায় মুখটা। কিছু সময় আগের কথা মনে পড়ে যায় শুভ্রার। তখন তো ঘুমের ঘোরে যা মুখে এসেছে তাই বলেছে। তখন কি মন্ত্রীমশাই তাকে কল দিয়েছিল? ভাবতে জীবন যায় যায় অবস্থা শুভ্রার। অপর পাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে রাগ তরতর করে বাড়ছে আরহামের। কথা কানে যাচ্ছে না? অসভ্য মেয়ে, চিল্লিয়ে বলে আরহাম। শুভ্রার মনে হচ্ছে এক্ষুনি তার কান ফেটে যাবে। সে কি কানে শুনতে পায় না নাকি যে এভাবে চিৎকার করে বলতে হবে? সব ভাবনা চিন্তা একপাশে রেখে দিয়ে কণ্ঠে কিছুটা রাগ প্রকাশ করার চেষ্টা করে। এই আপনি কাকে অসভ্য মেয়ে বলছেন? একদম কথা বাড়াবে না। কোন সাহসে আমার ঘরে ঢুকেছিলে? আমার ঘরের পাসওয়ার্ড জানলে কিভাবে তুমি? অবাক হয় শুভ্রা। মন্ত্রীমশাই জানলো কিভাবে? তখন তো মন্ত্রীমশাই বাড়িতে ছিল না। আর আসার সময় বারবার শিকদার বাড়িতে বলে এসেছে যে সে এসেছিল, মন্ত্রীমশাই যেন না জানে।
তবুও কি কেউ বলে দিয়েছে নাকি? আমি আপনার ঘরে কিভাবে যাব? আজব মানুষ তো আপনি। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। অসভ্য মেয়ে, আমাকে কি তোমার ছোট বাচ্চা মনে হয়? তোমার সাহস হলো কিভাবে আমার গাছ নিয়ে যাওয়ার? তোমার বাড়িতে কি পারফিউম নেই নাকি যে আমার পারফিউম ব্যবহার করেছো? আর আমার ছবিতে? থেমে যায় আরহাম। এদিকে শুভ্রা মুখ টিপে হাসছে। আপনার ছবিতে কি মন্ত্রী মশাই? অসভ্য মেয়ে, তোমাকে যেগুলো জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। আমি বাধ্য নই। অবশ্যই তুমি বাধ্য। কারোর অনুমতি ছাড়া যে তার ঘরে ঢুকতে নেই, জানো না তুমি? ঢুকেছো তো ঢুকেছো, আবার চুরিও করেছো। অনুমতি নিতে হবে কেন? আমি আমার জামাইয়ের ঘরে ঢুকেছি, তাতে আবার অনুমতি নেওয়ার কি আছে? আর আপনি চোর কাকে বলছেন? আমার জামাইয়ের গাছ আমি নিয়েছি। চুপ, অসভ্য মেয়ে। তোমার আর আমার বয়সের পার্থক্য জানো তুমি? এক থাপ্পড়ে সিধে করব তোমাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমার বড়র জন্য আমাকে গ্রহণ করছেন না? মানে আপনি আমাকে ভালোবাসেন, তাই হয়তো অজুহাত খুঁজছিলেন কিভাবে আমার সাথে কথা বলা যায়। তদমত খেয়ে যায় আরহাম। কোথাকার কথা কোথায় নিয়ে গেল এই মেয়ে? এখন আরো কিছু বললে না জানি কোথায় নিয়ে যাবে। শত রাগ থাকা সত্ত্বেও কল কেটে দেয় আরহাম। পরে দেখে নিবে এই মেয়েকে। মন্ত্রী আরহাম শিকদারের সাথে অসভ্যতামি হারে হারে বোঝাবে এর ফল। এত কিছুর মাঝে আরহাম বুঝতেই পারলো না শুভ্রা কিভাবে পাসওয়ার্ডের কথা কাটিয়ে দিল। শুভ্রা ফোনের দিকে তাকিয়ে হাসছে। মন্ত্রী মশাইকে জব্দ করে তার বেশ ভালো লাগছে। এখন আরামের ঘুম ঘুমানো যাবে, যেহেতু আজকে ভার্সিটি ছুটি। এমন করে বসে আছে কেন? তো কি করব? তোমার একমাত্র গ্রন্থার ছেলের দেওয়া বর্ণনা অনুযায়ী সেই 1 মাস থেকে মেয়ে খুঁজছি যাচ্ছি, কিন্তু কারোর সাথে মিলছেই না। আরে বাবা, আরহাম যদি মেয়েটাকে পছন্দ করে তাহলে ভালোভাবে বললেই তো হয়। এভাবে আমাকে ঘোরানোর কোনো মানে হয়? দীর্ঘশ্বাস ফেললেন নীলিমা শিকদার আর আসাদ শিকদার। সকালের খাবার টেবিলে বসেছেন তারা। আমার মনে হয় আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না। কাদো কাদো কণ্ঠে বললেন নীলিমা শিকদার। তার সাথে তাল মেলালেন আসাদ শিকদার। রাইমা মাথা নিচু করে আছে, কোনোভাবে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। আজমল শিকদারের অবস্থাও রাইমার মতো। নীলিমা শিকদার এবার কেঁদে উঠলেন, বিলাপ করতে শুরু করলেন তার একমাত্র ছেলে কেন এখনো বিয়ে করছে না। আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে, তার রাগ বেড়েই চলেছে। একদিকে শুভ্রার উপর রাগ, আরেকদিকে মায়ের এমন কান্না সহ্য করতে পারল না। টেবিলে সজোরে আঘাত করলো, কেঁপে উঠল সকলেই। আরহামের রক্তবর্ণ ধারণ করা চোখ দেখে রাইমা প্রায় কেঁদেই ফেলেছে। ব্যাস, অনেক হয়েছে তোমাদের এসব কাহিনী। বিয়ের ব্যবস্থা করো। নাতি নাতনি দেখার শখ তোমাদের, তাই না? যাকে ইচ্ছা তাকেই ছেলের বউ বানানোর প্রস্তুতি নাও, কিন্তু আগামী শুক্রবারের মধ্যে সবকিছু যেন শেষ হয়ে যায়। কথাটা বলেই গটগট পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে আরহাম। সকলেই অবাক হয়ে যায় তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকলেই একবার নিজেদের মুখ চাওয়াচাই করে হেসে ওঠে। রাইমা বলে, যা ভেবেছিলাম এ তো দেখি তার চেয়েও ভালো কিছু হলো। রেজাউল চৌধুরী আজকে আবারও সেই বাড়িতে এসেছে, কিন্তু আজকে আর সেদিনের মতো হলো না। তিনি ভেতরে ঢুকে সোফার উপর বসে থাকতে দেখলেন যুবকটিকে। কাজ কত দূরে গেল? সে আমার শিকার, আপনাকে বলতে বাধ্য নই। তোমার শিকার? হ্যাঁ, আমার শিকার। আপনার চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই তাকে সরিয়ে ফেলবো। রেজাউল চৌধুরী তাকান যুবকটির দিকে। যুবকটি ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি চোখের আড়াল হলো না তার। বুঝতে পারলেন না তিনি কিছুই। আর কিছু সময় ব্যয় করে চলে গেলেন তিনি। আমার শিকার, ও আমার শিকার। অন্য কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। অট্টহাসিতে মেতে উঠে যুবকটি ফোনের গ্যালারি থেকে বের করে একজনের ছবি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির দিকে। যুবকটির ঠোঁট জোড়া অনবরত নড়ছে, কিছু একটা বিড়বিড় করছে। আধ ঘন্টা পরিশ্রম করে শুভ্রাকে ঘুম থেকে জাগাতে সক্ষম হয় রূপান্তী। বেলা 11টা বাজে। প্রতি সপ্তাহে ছুটির দিন শুভ্রাকে এভাবেই জাগাতে হয়। তাছাড়া বাকি দিন ঠিক সময় ঘুম থেকে উঠে। এভাবে ডাকছো কেন ভাবি? কয়টা বাজে জানো? এটা জানার জন্য আমার এত সুন্দর ঘুমটা ভাঙালে? তোমার না আজকে অতিথিদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল? সেটা তো 10টায়, তুমি এত তাড়াতাড়ি জাগালে কেন? এখন বেলা 11টা বাজে। লাফিয়ে উঠে শুভ্রা।
নিচে এক অদিতিরা বসে আছে। গলা শুকিয়ে এলো শুভ্রার। তাকে নিশ্চয়ই আজকে ওরা কেটে রোদে শুকাতে দিবে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। রূপন্তী হাসে শুভ্রার অবস্থা দেখে। বিছানা গুছিয়ে চলে যায় সে। ড্রয়িং রুমে কান ধরে দাঁড়িয়ে আছে শুভ্রা। অসহায়ের মতো চেয়ে আছে সামনে থাকা অদিতি আর রাইমার দিকে। 15 মিনিট ধরে ওকে এভাবেই দাঁড় করিয়ে রেখেছে ওরা। অদিতি আর রাইমার মুখ গম্ভীর। তাদের পাশেই খানবাড়ির বউরা মুখ টিপে হাসছে শুভ্রার অবস্থা দেখে। রিত তার ফুপির অবস্থা দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবার তো ছেড়ে দে, আর কখনো এমন হবে না। শুভ্রার কথা শুনে অদিতি আর রাইমার কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। শুভ্রা আর কিছু না বলে রাইমা আর অদিতির মাথায় হাত দিয়ে একটা বাড়ি মারলো। দুজনেই হালকা চিৎকার করে উঠল। আমাকে কি তোদের ছ্যাচরা মনে হয়? যা, তোদের সাথে আর যাবই না। কত সময় কান ধরে দাঁড় করিয়ে রাখলি, আমার পায়ে ব্যথা হয়ে গেল, কিন্তু তোদের মন গলাতে পারলাম না। আমার মতো ছোট নিষ্পাপ একটা মেয়েকে এভাবে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, তোদের মায়া লাগলো না? তোদের সাথে আর কোনো কথা নেই আমার। অদিতি আর রাইমা হা করে তাকিয়ে আছে শুভ্রার দিকে। কোথায় তাদের এইভাবে রাগ দেখানো উচিত, কিন্তু সে জায়গায় যে দোষ করেছে সেই রাগ দেখাচ্ছে। কি আজব এই মেয়ে। দোষ করলি তুই আর রাগ দেখাচ্ছিসও তুই। অদ্ভুত, বড়ই অদ্ভুত মানুষ তুই। তোর জন্য পাক্কা 1 ঘন্টা ধরে বসেছিলাম। তাতে কি হয়েছে? বসেই তো ছিলি। শুনলাম নাস্তাও নাকি করেছিস তোরা। বিনা দাওয়াতে এত খাবার খাওয়ানো হলো তোদের, তবু আমার নামে অভিযোগ করছিস। বলেই বাড়ির বাইরের দিকে দৌড়াতে শুরু করে শুভ্রা। অদিতি আর রাইমা কিছুক্ষণ আহাম্মকের মতো বসে থাকে। তাদের খাবারের খোঁটা দিল। তারাও দৌড়ায় শুভ্রার পেছনে। আজকে ওকে হাতে পেলে কি যে করবে। তাদের এমন কাণ্ড দেখে সকলেই হাসতে শুরু করে। আনোয়ারা খানের চোখে পানি ছলছল করছে। ফারজানা খানের নজরে পড়তেই তিনি শাশুড়িকে জড়িয়ে ধরেন। দেখলে ফারজানা, মেয়েটার সব গুণ ওর বাবার মতো হলেও হাসিটা একদম ওর মার মতো। রেস্টুরেন্টের ভেতরে ফাহিমের সাথে বসে আছে আরহাম। তাকে দেখে চেনার উপায় নেই। নিজেকে সম্পূর্ণ কালোতে আবৃত করে রেখেছে। বাকি দিনের মতো আজকেও আর শুভ্র রঙা কাপড়ে নেই সে। তার বদলে শরীরে জড়িয়েছে কালো শার্ট, প্যান্ট, মুখের মাস্ক থেকে মাথার ক্যাপও কালো। ফাহিমের অবস্থাও আরহামের মতো। আশেপাশের মানুষ হয়তো ধারণাও করতে পারছে না তাদের সাথে মন্ত্রী আরহাম শিকদার আছে। বেশ কিছু সময় ধরেই তারা বসে আছে রেস্টুরেন্টে, অপেক্ষা করছে কারো আসার। আরহাম প্রচুর বিরক্ত হচ্ছে। সময়ের কাজ সে সময়ের মধ্যেই পছন্দ করে। হঠাৎ দরজার দিকে তাকায় আরহাম। অনাকাঙ্ক্ষিতভাবে নজরে পড়ে কালো 3 পিস পরিহিত সেই অসভ্য মেয়েটাকে। ভুল দেখছে ভেবে একবার চোখ নামিয়ে আবার দেখে, কিন্তু না, মেয়েটা ভেতরেই প্রবেশ করছে। সাথে রাইমা আর অদিতিকেও দেখে। তারা আরহামদেরকে দেখে একটা টেবিল বাদে বসেছে। 2 টেবিলের মাঝের টেবিলটা ফাঁকা। এরা এখানে কি করছে? কারা ভাই? ওদিকে দেখো। ফাহিম ঘুরে তাকায় তার পেছনের দিকে। শুভ্রাকে দেখে অবাক হয় সে, কিন্তু আরহামের বারণ করায় শুভ্রার সাথে কথা বলে না। দুজনেই চুপচাপ বসে আছে। আজকের সব বিল তুই দিবি। পারবো না। তুই পারবি? তোর ঘাড়ও পারবে। আমাদের খাওয়ার খোটা দিস? এত বড় সাহস তোর! এখন আমরা যা যা খাবো সব কিছুর বিল তুই দিবি। শুভ্রা আর কিছু বলে না। সে যে আজকে এদের হাত থেকে বাঁচতে পারবে না ভালো করেই জানে। অদিতি আর রাইমা মিলে অনেক খাবার অর্ডার দেয়। এই, তোরা এত খাবার খেতে পারবি? অবাক হয়ে বলে শুভ্রা। অদিতি আর রাইমা দাঁত কেলিয়ে হাসে, যার অর্থ আজকে তারা শুভ্রাকে ফকির বানিয়ে বের হবে রেস্টুরেন্ট থেকে। শুভ্রা একবার তাদের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে চোখ ঘোরাতে শুরু করে। কালো পোশাকে আবৃত দুজন মানুষকে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে শুভ্রার, কিন্তু কিছু না বলে চোখ ঘুরিয়ে নেয় সে। জানিস, আজকাল রাজনীতিবিদরা সকাল সকাল মেয়েদের কল করা শুরু করেছে। ভ্রু কুচকে তাকায় রাইমারা। কিছু বুঝতে পারছে না শুভ্রার কথা। শুভ্রা ইশারায় তাদের কিছু বলে। তারা বুঝতে পেরে আর চোখে তাকায় তাদের থেকে 1 টেবিল দূরত্বে অবস্থানরত মানুষ দুটোর দিকে। আবার খাওয়ায় মনোযোগ দেয় তারা। আরহাম বেশ বুঝতে পারছে তার কথাই বলছে শুভ্রা, তাই শুভ্রা আর কি বলে ভালো করে শোনার জন্য কিছুটা এগিয়ে বসে। ফাহিম আরহামের দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। আরহাম পাত্তা দেয় না সেদিকে। কি বলিস শুভ্রা? এসব রাজনীতিবিদরাও এসব করে নাকি? তার বলতে অদিতি একবার নয়, 2 বার নয়, 3 বার কল দেয়। ও মা, কে সে অসভ্য রাজনীতিবিদ? আরে অসভ্য বলিস না তাকে, যতই হোক মন্ত্রী মানুষ।
তিনি কল দিয়ে আবার আমাকে অসভ্য বলে জানিস? এসব বলতে বলতেই তিনজন হাসাহাসি করছে। এদিকে আরহাম রেগে আগুন হয়ে আছে। কি সাহস এদের, তাকে নিয়ে এসব বলছে, সাথে আবার নিজেদের ফুফাতো বোনটাও আছে। সাথে কি আর অসভ্য মেয়ে বলে এই মেয়েটাকে? আরহাম কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করে আছে। ফাহিম পুরো ঘটনা না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পারছে। মুখ টিপে হাসছে সে। শুভ্রা এবার একটু জোরেই বলে ওঠে, দেখতে হবে না এই শুভ্রাকে, কত ছেলে পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নিহাতি আমি একজনকে ভালোবাসি, তাই তাদের ভালোবাসা গ্রহণ করতে পারছি না। কিন্তু এইভাবে রাজনীতিবিদ যদি কল করা শুরু করে তাহলে আমার কি করা উচিত তোরা বল? আমার মনে হচ্ছে যে ছেলেরা তোর পেছনে পড়ে আছে, তাদের মধ্যে একজনকে গ্রহণ কর। এই রাজনীতিবিদরা ভালো হয় না, একদিন কথা বললে 7 দিন অপেক্ষায় রাখে। শুভ্রা তাকায় রাইমার দিকে। রাইমার কথাটা বলার কারণ সে ভালোভাবেই বুঝতে পারছে। ফাহিম একবার রাইমার দিকে তাকায়। মেয়েটা মাথা নিচু করে খাচ্ছে। কথা বলতে বলতেই শুভ্রাদের খাওয়া শেষ হয়। বের হওয়ার সময় শুভ্রা আরহামের পাশ দিয়ে যেতে যেতে ধীর কণ্ঠে বলে, মন্ত্রীমশাই, আপনি হয়তো জানেন না এই শুভ্রা আপনাকে ঠিক কতটা চেনে। আপনি যেভাবেই থাকুন না কেন, আপনাকে চিনতে শুভ্রার কয়েক সেকেন্ডও সময় লাগবে না। যাই হোক, কালো পোশাকে মারাত্মক সুন্দর লাগছে আপনাকে। পরের বার থেকে নিজের চোখ দুটো ঢাকার চেষ্টা করবেন। আরহাম অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রাদের যাওয়ার দিকে। শুভ্রার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে সে। চিনে ফেলেছে তাকে, এই জন্যই তো তাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। কিন্তু চোখ ঢাকার কথা বলল কেন? ফাহিম শুনতে পেল না শুভ্রার কথা। শুভ্রারা বের হওয়ারই পরপর একটা ছেলে প্রবেশ করে রেস্টুরেন্টে। আরহামদের পাশে গিয়ে বসে। ছেলেটার এত দেরি দেখে পূর্বের সব রাগ মাথা চাড়া দিয়ে ওঠে আরহামে। যত রাগ ছিল সব রাগ গিয়ে পরে বেচারা ছেলেটার উপর। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে শুভ্রা। তার সামনে অদিতি আর রাইমা একের পর এক ফুচকা খেয়েই যাচ্ছে। তার যে খেতে মন চাচ্ছে না এমন নয়, কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার পর তার পেটে সামান্য জায়গাও ফাঁকা নেই। কিন্তু এরা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কতদিন থেকে কিচ্ছু খায়নি। তোরা কি মানুষ? কেন কেন সন্দেহ আছে? এভাবে খাচ্ছিস কিভাবে? মাত্রই না এত খাবার খেলি, 15 মিনিটও হয়নি এখনো। আবার খাওয়ার খোঁটা দিচ্ছিস? আমরা কমেই খাচ্ছি, তোর ভাগ্য ভালো, আমাদের মতো বান্ধবী পেয়েছিস। এটা ভালো ভাগ্য বলে? অদিতি রেগে তাকায় শুভ্রার দিকে। শুভ্রা বোকা বোকা হাসি দেয়। যত যাই মুখে বলুক না কেন সে জানে কতটা ভাগ্যবতী হলে এমন বান্ধবী পাওয়া যায়। কিন্তু ওই যে বন্ধুদের মধ্যে একটা স্বভাব কখনো কোনো কিছু স্বীকার করবে না। তাদের কথার মাঝে একজন সেখানে এসে দাঁড়ায়। মাফ করবেন আপনাদের সময় নষ্ট করার জন্য, আমাকে কি এই ঠিকানাটা বলতে পারবেন? লোকটার কথায় তিনজনই তাকায় পেছনের দিকে। একজন সুদর্শন লোককে দেখতে পায়। না, কোনো সমস্যা নেই, বলুন কোন ঠিকানা? লোকটা একটা কাগজ তাদের দিকে এগিয়ে দেয়। শুভ্রা কাগজ হাতে নিয়ে কিছুটা অবাক হয়। আরে এ তো আমার বাড়ির থেকে কিছুটা দূরে, আপনি ওই ঠিকানার খোঁজ করছেন কেন? আমি ওখানে নতুন ভাড়াটিয়া। আচ্ছা, আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুভ্রাকে একটা ছেলের সাথে দেখে আরহাম। কিছু সময় সেদিকেই তাকিয়ে থাকে। অতঃপর ফাহিমকে সাথে নিয়েই সে স্থান ত্যাগ করে আরহাম। এসব নিয়ে ভাবলে তার চলবে না। মন্ত্রী মানুষ, সে কত দায়িত্ব তার, সেদিকে মন দিতে হবে তার। হঠাৎ মনে পড়ে সকালে বাসায় কি বলে এসেছিল আরহাম। সে যেহেতু রাজি হয়েছে তার মানে এতক্ষণে তার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে। কাউকে হারিয়ে ফেলার ভয় মনে জেঁকে বসে, কিন্তু কাকে? হঠাৎ বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করে। আরেকবার তাকায় শুভ্রার দিকে। কেন তার এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না। নিজের অনুভূতিগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। শুভ্রা রাগ নিয়ন্ত্রণের জন্য নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। অবশ্য পরিণামে লাল হয়ে আছে ওর চোখ জোড়া। রাইমা আর অদিতি অনেক কষ্টে ওকে ধরে রেখেছে। ইতিমধ্যে ক্যাম্পাসের অনেক ভিড় করে ফেলেছে। প্রথম বর্ষের একজন স্টুডেন্ট এভাবে সিনিয়র ছেলেদের কেন মারছে তা কারো বোধগম্য হচ্ছে না। অবশ্য মেয়েদের মধ্যে খুশি দেখা যাচ্ছে। নিচে পড়ে থাকা ছেলে তিনটি ব্যথায় কাতরাচ্ছে। ছেলেগুলোর এমন অবস্থা দেখে ভার্সিটির মেয়েরা পৈশাসিক আনন্দ অনুভব করছে।